আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আসলে কার্বনিল যৌগ সম্পর্কে। সো কার্বনিল যৌগটা হচ্ছে আমাদের জৈব রসায়নের জন্য, যদি আমি তোমাদের একবারে একটা কথা বলি, এটা আসলে মেরুদণ্ড টাইপের আর কি জিনিসটা। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের সেই ব্যাকবোনটা। এইটা যদি আমরা ভালো করে পড়তে পারি, এখান থেকে তুমি দেখবা সুন্দরভাবে একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় তুমি ভালো একটা নাম্বার তুমি অ্যাকিউর করতে পারবা আর কি। কিন্তু এই প্লেলিস্টটা শুরুর সময় আমি তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম যে এই প্লেলিস্টে মোট 12টা লেকচার নিব, 12টা লেকচারে ফুল অর্গানিক কেমিস্ট্রিটা সুন্দরভাবে কাভার হবে আর কি। সো 6টা লেকচার দেওয়ার পরে ভাইয়া একটু অফ গেছিলাম এই কারণে যে মাঝখানে হচ্ছে তোমাদের 25 ব্যাচের ভাইয়া আপুদের জন্য, তাদের কিন্তু ক্লাসের জন্য ভাইয়াকে একটু বেশি প্রেশার নিতে হয়েছে আর কি। হ্যাঁ, ওদের জন্য একদম ইঞ্জিনিয়ারিংটা ফ্রিতে করাইছি, ভার্সিটি ফ্রিতে করাইছি। হ্যাঁ, দেন এরপরে হচ্ছে তাদের জন্য এগ্রির জন্য কিছু কাজ করতে হয়েছে আর কি। সো অ্যাট দ্য সেম টাইম 3টা জিনিস নিয়ে কাজ করাটা আমার জন্য একটু চ্যালেঞ্জ ছিল। আর আমি যদি একা মানুষ, আমার একাভাবে সব কাজ করতে হচ্ছে, আর মোস্ট অফ দ্য প্রোগ্রামস আর ফ্রি। তো এই সময় আসলে কথা রেখে দেওয়াটা খুবই খুবই চ্যালেঞ্জ। সো তখন তোমাদেরটা আসলে রেগুলারলি শেষ করাটা আমার জন্য আসলে ওই সময়ে হয়নি। তখন 6টা ক্লাস দেওয়ার পর অফ হয়ে গেছে। তো তোমরা অনেকে আসলে একটু অভিমানও করছো হয়তো যে ভাই প্লেলিস্টটা শেষ করতেছে না কেন। তো কোনো কারণ নেই, ইনশাল্লাহ আমি প্লেলিস্টটা সুন্দরভাবে তোমাদের শেষ করে দিব। বাট তোমাদেরকে যাতে করে মানে এই ফ্রি কিছু যখন দিতে যাইতে হয়, তখন আসলে কমিটমেন্টটা ওইভাবে থাকে না। তো সো দ্যাটস একটা প্রবলেম হয়ে যায়। বাট তোমাদের সুখবর একটাও আছে যে 26 ব্যাচের তোমাদের জন্য অলরেডি ভাইয়া একটা রিভিশন এক্সপ্রেস নামে একটা ব্যাচ লঞ্চ করে দিয়েছি, যাতে করে তোমাদের মাত্র 25টা ক্লাসের মাধ্যমে ফুল কেমিস্ট্রিটা আসলে আমি সুন্দরভাবে শেষ করে দিব। প্রত্যেকটা উইকের মধ্যে আমরা 2টা করে ক্লাস নিয়ে তোমাকে এমনভাবে শেষ করে দিব যাতে করে তোমার পরীক্ষায় কোনো ঝামেলা যেন না হয়। যদি আমি রুটিন মাফিক চলবো, কোনো সমস্যা নেই। বাট এই প্লেলিস্টটা কিন্তু আমি চাইছিলামই তোমাদের কাছে যে পুরো অর্গানিকটা আমি আমার মতো করেই একদম সুন্দরভাবে পড়াই দিয়ে যাই, যে পড়ানোর মাধ্যমে তুমি যেন অর্গানিকের মধ্যে সবসময় একদম প্রো হইতে পারো আর কি, একদম ফ্রিতেই। তো ফ্রি জন্য যে আমার কাছে কমতি আছে, আমি একদম তরজলদি করে শেষ করে দেবো, ব্যাপারটা আসলে এমন করতে চাইনি। আমি আমার ফ্রি সময়টা বের করে সুন্দরভাবে যেন শেষ করতে পারি, এই জন্য আসলে আমি কোনোভাবে কন্টেন্টে কোনো ঝামেলা করিনি। দ্যাট ইজ ওয়াই আমি টাইমটুকু নিয়েছি। বাট এই জন্য আমি অ্যাপোলজিটা আসলে তোমার কাছে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। সো আর কোনো কথাবার্তা নয়, আমার মনে হইতেছে যে আমরা এখন পড়াশোনায় যাই, যেহেতু এই জিনিসটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ইনশাল্লাহ এই ভিডিওসগুলো আমি আস্তে আস্তে দেওয়া শুরু করবো আর কি, কারণ এখনও যেহেতু তোমাদের এখনও 25 বছর কিছু কাজ আমার বাকি আছে। 26 বছর তোমাদের রিভিশন এক্সপ্রেস নিয়ে কিন্তু আমার একদম জোরে সোরে লেগে পড়তে হইতেছে। সো রিভিশন এক্সপ্রেসের ক্লাসগুলো ইনশাল্লাহ আমাদের আমি ওরিয়েন্টেশন করে ফেলবো 2-1 দিনের মধ্যে। দেন আমাদের ক্লাসটা আসলে রুটিন সব হয়ে গেছে, রুটিনটা তোমাদেরকে দিয়ে দিব আর কি। হ্যাঁ, ওকে। আর এবার যদি আমি একটা কথা মতো বলে নিই, আমি শুরু করবো এখানে, সমস্যা নেই। একটা যদি কথা তোমাকে বলে দিই যে রিভিশন এক্সপ্রেসে আমি চাইছিলাম যে ফার্স্ট পেপার থেকে শুরু করার জন্য, বাট তোমাদেরই কয়েকজনের একটা কমেন্ট ছিল যে ভাইয়া সেকেন্ড পেপার থেকে শুরু করেন। তো দ্যাটস সেকেন্ড পেপার থেকে শুরু করতেছে। টেস্টের আগে ইনশাল্লাহ আমরা সেকেন্ড পেপারটা অনেক দূর শেষ করে ফেলতে পারবো, যাতে করে তোমার সেকেন্ড পেপারে কোনো ইস্যুস যেন না থাকে, টেস্টের জন্য তুমি ভালো করতে পারো। ওকে ওকে, ওয়েলকাম ব্যাক। সো আমরা যদি এই প্লেলিস্টটা আমরা যেভাবে পড়তেছিলাম, তোমাদের মনে আছে যে ভাইয়া যদি উদ্ভাসে যেভাবে ভাইয়া যখন একাডেমিকে পড়াইতাম, তখন তো আমার কাছে একদম সাদা বোর্ড থাকতো আর কি। তো সাদা বোর্ডে ভাইয়া যেভাবে পড়াইতো ঠিক সেইমভাবে এখানে পড়াবো আর কি, তাই না? একদমই কিচ্ছু দেখো লেখা নেই, একদম সাদা খালি হাতে পড়াচ্ছি আর কি, এরকমভাবে। তো কার্বনিল যৌগ আগেই বলে দিয়েছিলাম যে কার্বনিল যৌগ ব্যাপারটা কি। কার্বনিল যৌগ ব্যাপারটা যেন কি, কার্বনিল যৌগ হইল যৌগ যৌগের মেরুদণ্ড। এইটা হচ্ছে একটা মূল ব্যাপারটা, তাই না? কার্বনিল কম্পাউন্ড। সো ভাইয়া বাংলা ইংলিশ 2টা মিলেই লিখে। সো দ্যাটস ওয়াই ভাই আবারও এটা লিখতেছে। তোমাদেরকে কী করতে হবে, সুন্দরভাবে নোট করতে হবে ভাইয়ের সাথে সাথে, বুঝছো? ওকে। তো কার্বনিল যৌগ কয় ধরনের হয় কেউ বলো তো আমার একটু। কার্বনিল যৌগটাকে কীভাবে তুমি লিখতে পারো আর কি, বলো তো কার্বনিল যৌগটাকে তুমি কীভাবে লিখতে পারো? এটা জানো তোমরা যে কার্বনিল যৌগ আসলে কী, বা কার্বনিল যৌগটার মূলকটা কী? কারো জানাশোনা আছে? দেখি কারো জানাশোনা আছে কি নাই, একটু কমেন্ট করে জানাই যেত যে কার্বনিল যৌগটা আমি আগের থেকে জানতাম, একটু জানাবো আর কি। হ্যাঁ, ওকে ওকে ওকে। আচ্ছা, কার্বনিল যৌগ জিনিসটা হলো কোনটা, যেটার মধ্যে এরকম এই জিনিসটা থাকে, সিও, এই মূলকটা থাকে, তাকে বলা হয় কার্বনিল বলা হয় আর কি, বুঝছো? বাট ওই সিও মূলক যেটা আছে, তার এক পাশে এইচটা ফিক্সড, আরেকবার এমন হইতে পারে তার দুই পাশে কোনো এইচ নেই, এটাও একটা হইতে পারে। তাহলে যদি এমন হয় যে এক পাশে সিএইচও এইটা আছে, তো তখন তার এক পাশে কী হইতে পারে, তার আরেক পাশে তখন এইচ হইতে পারে, অথবা আর হইতে পারে, অথবা এ আর হইতে পারে, এরকম কিছু একটা হইতে পারে আর কি, তাই তো? আবার আরেকভাবে এরকম হতে পারে দুই পাশে এইচ নাই,
একবার আর হইতে পারে অথবা এ আর হইতে পারে আর কি। আবার কি হতে পারে, আর হইতে পারে অথবা এ আর হইতে পারে, অথবা এ আর হইতে পারে, রাইট। আচ্ছা, এখন তুমি কথার মধ্যে একটু আসো, তুমি একটু কথার মধ্যে যদি একটু আসো তাহলে নামগুলো কি এই টাইপের যেটা হয় তার নাম হইলো, তার নাম কিছু একটা আছে, আর এই টাইপের যেটা হয় তার নাম কিছু একটা আছে আর কি। এই টাইপের কিছু একটা নামটা আছে, বলো তো সে নামগুলো কি কি জানো? এদের নামটা বলা হয় এলডিহাইড বলা হয়। এদের নামটা কি বলা হয়? এদের তার নামটা বলা হয় এলডিহাইড বলে। আর এর নামটাকে বলা হয় কিটোন বলা হয়। এর নামটাকে কি বলা হয়? এর নামটাকে কিটোন বলা হয় আর কি। একটা হলো এলডিহাইড, একটা কি কিটোন। আচ্ছা, বুঝলাম ভাইয়া, এলডিহাইড আছে কিটোন আছে আর কি। এলডিহাইড যখন হয় তার নামের শেষে অ্যাল কথাটা থাকে, তাই না? তারপর হচ্ছে বা এলডিহাইড কথাটাও থাকে। যেমন ভাই একটা উদাহরণ সহকারে যদি তোমারে বলি, যেমন এই সি ডাবল ও, সরি, যদি এরকম বলি এই সি এইচ ও, এটার নাম কি? আর যদি তোমার এরকম বলি CH3 CHO, এই ভদ্রলোকের নাম কি? আর যদি এরকম বলি C6H5 CHO, এনার নাম কি আর কি, এরকমভাবে। তো এর নাম কি বলতে পারি? এর নাম বলতে পারো ফর্মালডিহাইড বলতে পারো বা মিথানল বলতে পারো আর কি। এর নাম তুমি কি বলতে পারো? মিথানল বলতে পারো। এর নাম তুমি কি বলতে পারো? মিথানল বলতে পারো বা মিথানল ডিহাইড বলতে পারো। এর নাম তুমি কি বলতে পারো? এর নাম তুমি বলতে পারো ইথানল বা ইথানল ডিহাইড বলতে পারো আর কি। আর এটার নাম তুমি কি বলতে পারো? বেনজাল ডিহাইড বলতে পারো। এর নাম তুমি কি বলতে পারো? বেনজাল ডিহাইড, বেনজাল ডিহাইড, ডিহাইড, তাই না? বেনজাল ডিহাইড বলতে পারো। সো এই যে আমরা দেখলাম প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে নাম যেমনি করতে হয়, একটু কিন্তু বেসিকভাবে আমরা দেখো নামটাও কিন্তু এখান থেকে পড়ে নিলাম আর কি, তাই না? তার মানে হচ্ছে এটার নাম হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে এটা। কোনো সমস্যা আছে? তাহলে এলডিহাইডের নামগুলো কেমনে করতে হয় এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি তুমি আসো কিটোনের নামগুলো নিয়ে একটা প্রবলেম থাকতে পারে, যে CH3 ধরলাম, এবার CO আছে, এটা কিটোনের জন্য, এই পাশে দিলাম CH3, এই পাশে দিলাম CH3, ঠিক আছে? আবার দিলাম এক পাশে দিলাম CH3, এক পাশে দিলাম হচ্ছে C6H5, ওই যে AR যেটা আছে ওইটা। আবার ধরো আরেক পাশে কাহিনী করতেছি, আবার করতেছি এই পাশেও C6H5 আছে, এই পাশেও C6H5 আছে, ঠিক আছে? এবার তুমি আসো এদের নামগুলো তাহলে কী কী হবে আর কি, ঠিক আছে? এদের প্রত্যেকটার নামগুলো কী কী হবে একটু বলো তো, কমেন্ট করো দেখি, পারো কি পারো না, পারো কি পারো না একটু কমেন্ট করো, ঠিক আছে? ধরো আমি পারতেছি না, আমাকে একটু তোমরা শেখানোর জন্য নামকরণগুলো করবা, বুঝছো? এটার নাম হচ্ছে, এটার নাম হলো এসিটোন বা প্রোপানন বলে এটার নাম। কি বলে এটার নাম? এটার নাম বলা হয় প্রোপানন বলে। এই ভদ্রলোকের নামটা কি? এই ভদ্রলোকের নামটা হচ্ছে এসিটোফেনন বলে। এই যে এই মূলকটাকে বলে এসিটো মূলক বলে, CH3CO এসিটো মূলক বলে। তার নাম কি হবে? এসিটোফেনন বলে আর কি, এসিটোফেনন বলে। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজোফেনন বলে। এটার নাম কি বলে? এটার নাম, এর নাম বলা হয় বেনজোফেনন বলে। তাহলে কি কি পাইলা? তো এলডিহাইড কিটোনের জন্য নামগুলো তুমি পাইছো, নাম কেমন ডাকতে হবে তুমি এটাও পেয়ে গেছো আর কি। মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে না? ওকে ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার তুমি আসো আমরা পরের স্লাইডে যাই, পরের স্লাইডে যাই। কি সে এই স্লাইডের সাথে কী করবেন ভাই আমাদের বলেন একটু? আমরা তো মাত্র এলডিহাইড কিটোনটা চিনে আসছি, তাই না? তাহলে এবার তুমি আমাদের বলো, এই যে এলডিহাইড কিটোনটা তুমি যে চিনলা, এটা একটা যদি স্পেশাল বৈশিষ্ট্য তুমি তোমার যদি বলতাম, তুমি কি বলতে পারবা? এই কিটোন বা কার্বনিল মূলক যেটা আছে এটার মধ্যে এই মূলকটা আছে, তাই না? এই মূলকটা একটা স্পেশাল ক্যারেক্টার আছে। ক্যারেক্টারটা কি? যে এই অক্সিজেন থেকে যদি এই অক্সিজেন যদি এই ইলেকট্রনটা নিজের দিকে টান দেয়, তাহলে এটা কী হবে? তাহলে এটা হবে হচ্ছে মাইনাস, তাহলে এই কার্বন তাহলে কী হবে? প্লাস। তাহলে এই কার্বনিল মূলকটার মধ্যে স্থায়ীভাবে কার্বনের উপরে পজিটিভ চার্জ আছে। কি আছে? কার্বনের উপরে পজিটিভ চার্জ আছে। কার্বনের উপরে যদি পজিটিভ চার্জ থাকে, তার মানে বাইরের থেকে একটা নিউক্লিওফাইল এসে, ওইখানে কি অ্যাটাক করতে পারবে। তার মানে নিউক্লিওফাইল অ্যাটাক যদি করে তাহলে কি দিবে? এটা নিউক্লিওফিলিক, এটা নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন দিবে, নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন দিবে, নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশনটা দিবে। তাহলে এবার তুমি আমাকে একটু বলো যে কার্বনিল মূলকের জন্য বৈশিষ্ট্যমূলক বিক্রিয়ার নাম কি? নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন, অথবা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, অথবা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। এই বাংলা ইংলিশেরই খেলা আর কি ভাইয়া, তিনটাই বলে দিছি। তোমার কাজ কি? সুন্দর করে তিনটা জিনিসে এখন লিখে রাখার কি। এখন এই নোটটা নিয়ে নাও, ঠিক আছে, যাতে করে ঝামেলা না হয়।
সো এটা না হয় ভাই বুঝলাম, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। এবার তাহলে ভাই একটা কথার মধ্যে আমরা একটু আসি, যদি নিউক্লিওফিলিক এডিশন বিক্রিয়ায় যদি ওর বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হয়, তাহলে আমাকে পরীক্ষাটা প্রশ্ন করতে পারে এই কার্বনিল মূলকগুলোর জন্য সক্রিয়তার ক্রম বলে একটা পরীক্ষায় প্রশ্ন হইতে পারে। সক্রিয়তার ক্রম বলে একটা প্রশ্ন হইতে পারে। সক্রিয়তার ক্রম বলতে কার সক্রিয়তার কথাবার্তা বলবে একটু বলো তো, কার সক্রিয়তার কথাবার্তা বলবে? ওদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণের সক্রিয়তার কথাবার্তা আমাকে বলবে আর কি। তাহলে ওরা কারা? ওরা হচ্ছে এই জিনিসটা, ওরা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে মিথানল হইতে পারে, অথবা এটার মধ্যে কি হতে পারে, এক পাশে দেখো এইচ আছে, আরেক পাশে দেখো একটা CH3 দিলাম, এটা হইতে পারে। এটা এক ধরনের জিনিস, এটা আরেক ধরনের জিনিস। আবার আরেকটাও এটা হইতে পারে যে দুই পাশেই ধরো যে আমরা CH3টা দিলাম। এখন আমাকে বললো এই তিনটার মধ্যে আমাদেরকে সক্রিয়তার তুলনা করতে হবে। তাহলে কোনটার সক্রিয়তা বেশি, কোনটার সক্রিয়তা বেশি, আমি নাম্বারিং করি, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হলো C। আমাকে বলছে ABC এর মধ্যে কোনটা সক্রিয়তা বেশি। এখন সক্রিয়তা বেশি কম এটা বুঝবো কেমনে? সক্রিয়তা বেশি কম বুঝবো কেমনে? এই যে এখানে নিউক্লিওফাইল যত সহজে অ্যাটাক করতে পারবে তত বেশি সক্রিয়। নিউক্লিওফাইল যত সহজে অ্যাটাক করতে পারবে তত বেশি কি হবে, সক্রিয় হবে। এম আই রাইট? ওকে, তাহলে যদি বুঝলাম যে ভাইয়া সক্রিয়তা যত বেশি হবে তত না হয় বুঝলাম, যত পজিটিভ বেশি হবে তত সক্রিয়তা বেশি হবে আর কি। তাহলে এখানেও আছে পজিটিভ, এখানে আছে নেগেটিভ, এখানে আছে পজিটিভ, এখানে আছে নেগেটিভ, এখানে আছে পজিটিভ, এখানে আছে নেগেটিভ। এবার আমারে বলো তাহলে কোথায় যেন কি হবে, এবার আমার একটু বলো তো, এবার আমার একটু বলো, তোমরা এটা বলো আমার একটু যে কি হইতে পারে আর কি। তোমাদের আগে আমি এই জিনিসটা বলছিলাম কি না, তোমাদেরকে আমি আগে এই জিনিসটা বলছিলাম কি না, কোন জিনিসটা যেন বলার কথা ছিল আমার আগে, আমি এই জিনিসটা বলছিলাম কিনা একটু বলো আগে, যে একটা যদি CH3 মূলক যুক্ত থাকে, যদি একটা CH3 মূলক যুক্ত থাকে, এই ভদ্রলোক ওদের কাজ কি, ইলেকট্রনটাকে ওরা এদিকে দিয়ে দিবে, ইলেকট্রন দানকারী গ্রুপ। আবার এখানে দেখো কয়টা CH3 মূলক আছে, CH3 আছে হচ্ছে দুইটা, CH3 আছে কয়টা, দুইটা। এ একটা এদিকে ইলেকট্রন দিচ্ছে, ও একটা এদিকে ইলেকট্রন দিচ্ছে। তাহলে যদি এরা যদি এইদিকে ইলেকট্রন দান করে, তাহলে এই কার্বনের মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ কি কমে যাবে, তাহলে ওইখানে কি সবচেয়ে কম হবে। তাহলে এই কার্বনের মধ্যে পজিটিভ চার্জের পরিমাণটা বেশি, তাই না? তার মানে হচ্ছে এতে এ এর কার্বন হ্যাঁ, পজিটিভ চার্জের পরিমাণ বেশি, পজিটিভ চার্জ বেশি। যেখানে পজিটিভ চার্জটা বেশি সেখানে নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করবে, তাই না? কেন বেশি? কারণ বিতে কেন কম? কারণ বি আর সিতে CH3 গ্রুপ যুক্ত আছে, হ্যাঁ, CH3 গ্রুপ যুক্ত থাকায় হ্যাঁ কার্বনের উপরে পজিটিভ চার্জ কম হয়, ঠিক আছে? কার্বনের উপরে পজিটিভ চার্জ কম হয়, কার্বনের উপর পজিটিভ চার্জ কম হয় আর কি, তাই না? চার্জ কম হয়, এই তো ঘটনাটা। একটা থাকলে কমে যায়, দুটো থাকলে আরও বেশি কমে যাবে, এই তো। তার মানে যেখানে পজিটিভ চার্জের পরিমাণটা বেশি ওটাই মধ্যে সক্রিয়তা তাহলে কেমন হবে, বেশি হবে। তাহলে সক্রিয়তা তাহলে কোনটা বেশি হবে আমাকে এটা তুমিই বলো, 1 নাম্বারটা, তারপরে হচ্ছে 2 নাম্বারটা, তারপরে হচ্ছে এটা। তাহলে A ইজ গ্রেটার দেন B ইজ গ্রেটার দেন C। তো যদি পরীক্ষায় তোমার কাছে আসে তুমি সুন্দরভাবে এইটা অ্যান্সার করবে আর কি। ব্যাপারটা বুঝতে পারছো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হলে একটু নিচে কমেন্টে বলো ভাইয়া বুঝতে পারছি এটা আর কি। হ্যাঁ, ওকে। তাহলে সক্রিয়তার থেকে আমার পরীক্ষাটা প্রশ্ন হতে পারে, ভাইয়া অলরেডি এটাকে স্টার দিয়ে রাখছে আর কি, অলরেডি ভাইয়া এটাকে স্টার দিয়ে রাখছে। ক্লিয়ার কিনা? ওকে, ডান। তুমি পরের দিকে আসো। পরের দিকে তাহলে কি ভাইয়া, আমরা তো এটা বুঝলাম যে কার্বনিল যৌগের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াটা দেয়। তাহলে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া যখন দিল তখন কাহিনীগুলো এরকম হয়েছে আর কি, বুঝছি তো? ওকে। এখন তাহলে ভাইয়া যদি আমরা কার্বনিল মূলক যদি শনাক্ত করতে যাই, আমরা তাহলে এখানে একটু কাজ করি। শনাক্তকরণ বলে একটা টপিক আছে, এই টপিকটা আজকে আগে পড়বো এটার জন্য আর কি। যদি আমাকে বলা হয় কোনো একটা যৌগের মধ্যে কার্বনিল মূলক আছে কিনা, তুমি একটু কষ্ট করে শনাক্তকরণ করতে বলছে আমাকে, ঠিক আছে? তাহলে এইটা একটু ভালো করে হেডিংস দিবা, এই পয়েন্টটা যেটা মাত্র বলাচ্ছি এটা পরীক্ষায়, ধরো যে কোনো না কোনো পরীক্ষায় আসলে আসছে, মাস্ট, এতটা ইম্পর্টেন্ট আর কি এটা, ঠিক আছে? ওকে। তো কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য কি ইউজ করা হয়? শনাক্তকরণের জন্য ডিএনপি ব্যবহার করা হয়, ডিএনপি দ্বারা শনাক্ত করা হয়। সো ডিএনপি মানে কি? ডিএনপি এর ডি মানে হচ্ছে
ডিএনপি এর ডি মানে হচ্ছে ডাই, ডি মানে কোত্থেকে ডাই। এন মানে কি, এন মানে হচ্ছে নাইট্রো, ডাই নাইট্রো। পি মানে হচ্ছে ফিনাইল, হ্যাঁ, পি মানে হচ্ছে ফিনাইল, হ্যাঁ, ফিনাইল হাইড্রাজিন, ফিনাইল হচ্ছে হাইড্রাজিন, ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন, হাইড্রাজিন, বুঝছো? তাহলে কি কি দিয়ে শনাক্ত করা হয়? ডিএনপি মানে কি, ডি মানে হচ্ছে ডাই, নাইট্রো ফিনাইল হাইড্রাজিন দ্বারা কি ইউজ করা হয়, শনাক্ত করা হয় কোনটাকে, কার্বনিল যৌগকে শনাক্ত করা হয়। সুন্দরভাবে লিখে রাখো আর কি, পরীক্ষার ধরো যেটা আসছে এটা শিওর ধরে রাখতে পারো আর কি। তো সংক্ষেপটা লিখি, শেষেরটা দিয়ে নাম করতে হয় না, তাহলে হচ্ছে ফিনাইল হাইড্রাজেন। কি বলতে হয়? ফিনাইল হাইড্রাজেন। ফিনাইল হাইড্রাজেন মানে এই যে বেনজিন আছে, আগে তো ফিনাইল মানে তো বেনজিন থেকে, তাই না? আগে এই যে বেনজিনটা আর্ট করলা, এই যে বেনজিনটাকে আর্ট করছো, এই যে বেনজিনটাকে আর্ট করছো, করছো করছো। হাইড্রাজিন আছে, হাইড্রাজিন মানে কি? হাইড্রাজিন মানে হচ্ছে NH2 NH2, NH2 NH2 এর নাম হচ্ছে কি হাইড্রাজিন। তাহলে এই যে NH2 তার নাম হচ্ছে হাইড্রাজিন। তাহলে ওই একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে ওইখানে কি বসছে, ফিনাইল মূলকটা বসছে, এটাই হলো কি ফিনাইল হাইড্রাজিনের সংকেত। ডান, ওকে। এবার আসো নাইট্রো, কয়টা নাইট্রো আছে? 2টা নাইট্রো আছে আর কি। নাইট্রোগুলো তাহলে কোথায় কোথায় বসবে এটাও একটু দেখতে হবে। এটা বসবে হচ্ছে এইখানে, এই যে 2 নাম্বার কার্বনে একটা নাইট্রো আছে, আর 4 নাম্বার কার্বনে হচ্ছে একটা নাইট্রো আছে আর কি। তার নাম কি হলো? 2 আর 4 নাম্বার পজিশনে নাইট্রো আছে। তাহলে কী বলতে পারে এটাকে? 2,4 তারপরে ডাই নাইট্রো ফিনাইল, ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন, ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন হচ্ছে এটার নাম, বুঝছো? এইটাকে ছোট করে কি বলছে? ডিএনপি বলছে। কিছু কিছু জায়গায় তুমি 2,4 ডিএনপি এভাবেও লিখবা। তাহলে তুমি যদি লিখো ডাইরেক্ট ডিএনপি দ্বারা কার্বনিল মূলক বা কার্বনিল যৌগ মূলক আছে এটা শনাক্ত করা যায় আর কি। তুমি চাইলে 2,4 ডিএনপি দ্বারাও শনাক্ত করা যায়, একই কিন্তু কথা আর কি মোটামুটি। কারণ দুইটা একই কথা বলতে কি মানে এই ডিএনপিটাই অনেক সময় এমসিকিউতে আসে, কী দিয়ে শনাক্ত করা? ডিএনপি দিয়ে, 2,4 দিয়ে মূলত কিন্তু কাজটা করে। এমন কিন্তু করা যাবে না যে 1,3 দিয়ে করা যাবে না, হ্যাঁ, মানে 3,2 দিয়ে করা যাবে না আর কি, এরকম না ঘটনাটা। সো আমরা মোটামুটি এই সংকেতটাকে ভেঙে 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 কেমন লেখা যায় এভাবে সুন্দর করে লিখে দিচ্ছি আর কি। ডান, বুঝছো কি না? ওকে। তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে ডিএনপি দ্বারা কেমনে শনাক্ত করা হয়। ডিএনপি কি তুমি এইটা বুঝলা মাত্র, ডিএনপি কি তুমি মাত্র এইটা বুঝলা, কিন্তু ডিএনপি দ্বারা কীভাবে শনাক্ত করা হয় তুমি এটা বুঝো নাই এখন আর কি, তাই না? এবার তাহলে তোমার বুঝাই। আসো, ধরো তোমার কাছে একটা কার্বনিল যৌগ তুমি নিলা, তোমার কার্বনিল যৌগ নিলা, এটার নামটা কি আমি ভুলে গেছি, তুমিও কি ভুলে গেলে আমাকে জানাও। এটার নাম কি? HCO তারপর H বা HCHO, তার নাম মিথানেল ছিল। তুমি যে কোনো কিছুটা নিতে পারো, সমস্যা নেই। নিলা, নেওয়ার পরে তুমি এর মধ্যে ডিএনপি দিবা। ডিএনপি মানে কি? ডিএনপি মানে হচ্ছে এইটা, ডিএনপি মানে হচ্ছে এইটা, ঠিক আছে? ডিএনপি মানে হচ্ছে এইটা, এই ভদ্রলোক হচ্ছে ডিএনপি, তাই না? এই যে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। আমি আপাতত একটু লিখে দেই যে কীভাবে তুমি অ্যান্সারটা লিখবা, মেকানিজমটা পরে বুঝাই তোমার আর কি, বুঝছো? এটা তুমি দেখো, তাহলে কী করবা? তুমি যখন এইটার দিয়ে একটা বিক্রিয়া লিখবা তখন কি হবে জানো? তখন তুমি এইভাবে লিখবা, এই অক্সিজেন আর এই হাইড্রোজেনটার মিলে 1 মোল পানি আকারে এটাকে সরাই দিবা আর কি এখান থেকে, বুঝছো? এই 1 মোল পানিকে সরাই দিবা। তাহলে তুমি কি লিখতে পারবা এখানে? তাহলে তুমি লিখতে পারবা ঘটনাটা এরকম যে এই দেখেন, এই যে দুই পাশে 2টা হাইড্রোজেন ছিল, ধরুন আমি হাইড্রোজেনটাকে এভাবে লিখলাম, CH2 লিখলাম, লেখার পরে এই যে ডাবল বন্ড দিলাম, দেওয়ার পরে যে নাইট্রোজেন আছে নাইট্রোজেন নিলাম, তার সাথে কি আছে? NH আছে একটা, NH দিলাম, এই N এর সাথে একটা ফিনাইল আছে, ফিনাইল দিলাম, তারপরে কি আছে? এখানে নাইট্রো ছিল, নাইট্রো দিলাম, এখানেও নাইট্রো দিলাম। তাহলে এইটার নাম ছিল কি? এই ভদ্রলোকের নামের শেষে ছিল হচ্ছে হাইড্রাজিন ছিল এটার নামের শেষে, আর এটার নামের শেষে হবে হচ্ছে হাইড্রাজোন হবে এটার নামের শেষে, বুঝছো? এই হাইড্রাজোন যেটা আছে, এই হাইড্রাজোন এটার কালারটা হচ্ছে হলুদ কমলা কালার, ঠিক আছে? হলুদ কমলা বর্ণের অধক্ষেপ পড়বে আর কি, হলুদ কমলা বর্ণের অধক্ষেপ পড়বে, কথা বুঝছো?
তার মানে যদি তুমি দেখো তোমার কাছে কি আছে, কার্বনিল মূলক আছে, ইদার সেটা এলডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, কোনো সমস্যা নেই। এলডিহাইড আর কিটোনটাকে তুমি যদি 2,4 ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন সাহায্যে বিক্রিয়া দাও, তখন তোমার কাছে সুন্দরভাবে হাইড্রোজেন তৈরি করবে অ্যান্ড তার একটা হলুদ কমলা বর্ণের একটা অদক্ষেপও পড়বে আর কি। এই অদক্ষেপ দেখে তুমি নিশ্চিত হয়ে যাবা তোমার কাছে কি আছে, কার্বনিল মূলক আছে। সেটা ইদার হতে পারে এলডিহাইড, ইদার হতে পারে কিটোন। বুঝছো? সো এই ব্যাপারটা আমাদের কিন্তু পরীক্ষায় আসার মতো অ্যান্ড ভালোভাবেই আসবে আর কি। বুঝছো? সমস্যা আছে কোনো এখানে নেই? আচ্ছা ভাই, এটা না হয় প্রবলেম নাই ভাই। আবার অনেক কিছু তো বললেন, আমরা এইখানে একটা স্লাইড খালি রাখি আর কি। হ্যাঁ, এই স্লাইডটা পরে পড়বো একটু। আপাতত এখানে শুধু হেডিংসটা দিয়ে দিই। পৃথকীকরণ বলে একটা টপিক হবে, এই টপিকটা পরে পড়বো আর কি। আমরা এই টপিকটা একটু পরে পড়ি। হ্যাঁ, পৃথকীকরণ। ওকে, এলডিহাইড কিটোনের মধ্যে পৃথকীকরণ। আগে তো শনাক্ত করলা যে এলডিহাইড হবে নাকি কিটোন হবে, যে কোনো একটা হলেই হবে। বাট এলডিহাইড নাকি কিটোন এটাকে একটু পৃথক করতে হবে, বাট এটাকে একটু পরে পড়ি। আচ্ছা, কেন পরে বলেন? এখনও তো ভাইয়া তোমার এলডিহাইড কিটোনের প্রস্তুতিটাই পড়ায়নি, তাই না? প্রস্তুতি না পড়াইলে কেমনে কি হবে বলো তো? ওকে, এখন তুমি যদি আসো এই জায়গাটার মধ্যে, সেটার মধ্যে কি হবে, এলডিহাইড কিটোনের প্রিপারেশন বা প্রস্তুতি আর কি। এলডিহাইড কিটোনের প্রিপারেশন বা প্রস্তুতি, তাই না? এলডিহাইড কিটোনটা তুমি তাহলে কীভাবে তৈরি করবে আমার একটু বলো। এলডিহাইড কিটোন তুমি তাহলে কীভাবে তৈরি করবা? এটা অলরেডি তোমাদের অনেক কিছু উপায়ে কিন্তু তৈরি করা শেষ। হ্যাঁ, তবু একটু ভাইয়া ভালোভাবে একটু করানোর চেষ্টা করব। সো আগে তোমার হচ্ছে এইখান থেকে শুরু করি। ধরো আমরা এই এলডিহাইডটা তৈরি করতে চাই। এই ভদ্রলোক হচ্ছে আমাদের কাছে একটা এলডিহাইড, আমরা এটা তৈরি করতে চাই। অ্যান্ড এইটারে আমরা কী কী উপায়ে তৈরি করতে পারি আমাকে একটু বলো, একটু তৈরি করো, শুরু করে দেখাও। যেমন আমরা শিখছিলাম এই যে এখান থেকেও নাকি তৈরি করা যায়, কীভাবে তৈরি করা যায় এটা ভাইয়া জানে না। হ্যাঁ, এটা ভাইয়া জানে না আর কি। তারপরে হচ্ছে CH3 CHO CH2OH এখান থেকেও তৈরি করা যায়, বাট কীভাবে তৈরি করা যায় এটা ভাইয়া জানে না। হ্যাঁ, তারপরে হচ্ছে CH3, তারপর COOH এখান থেকেও তৈরি করা যায়, এটা ধরো যে ভাইয়া জানে না। হ্যাঁ, এখান থেকে তৈরি করা যায়। তারপরে হচ্ছে এটা আরও অনেকগুলো উপায়ে তৈরি করা যায়। তার মধ্যে কী কী উপায় আছে তুমি বলো একটু দেখি, মনে আছে তোমাদের? আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে। তারপরে ধরো যে এখান থেকেও তৈরি করা যায়। কোত্থেকে তৈরি করা যায়? আমরা কি এটা দিব এখনই? এটা না, এটা পরে দিই আর কি। আপাতত এই জিনিসটা রাখি, আগে আমরা এটা দিয়ে আসো, তারপরে দেখি। তো এখান থেকে আমরা যদি দেই যে এইটার থেকে এটা তৈরি করা যায় কীভাবে, যদি আমরা এখানে পানি সংযোজন করি 2% মার্কিউরিক অ্যাসিড আর হচ্ছে তোমার কি আছে 20% সালফিউরিক অ্যাসিড, এটা যদি মিক্সার দিয়ে যদি কাজটা করি তখন তাহলে এটা তৈরি করা যাবে। পানি সংযোজন করলে 2 মোল তৈরি হবে, তাই না? এখানে 1 মোল পানি, এখানে আবার আরেক মোল পানি, মোট 2 মোল পানি যোগ করলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, আর এখানে একটা ওএইচ, এখানে একটা ওএইচ, 2টা ওএইচ থাকলে পরস্পর তা কী হয়, পূর্ণবিন্যস্ত হয়। অ্যালকাইনের মধ্যে এটা ভাইয়া পড়াইছিল কিন্তু, তারপরে এটা তৈরি করা যায়, রাইট? ওকে, আবার কি করা যায়, এখান থেকেও তৈরি করা যায়। সেটা কীভাবে? এখান থেকে বিজারণ বিক্রিয়ার সাহায্যে তৈরি করা যায়। তখন তুমি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে তৈরি করতে পারবা। তুমি আবার এখান থেকেও তৈরি করতে পারবা, কিন্তু তোমাকে এখানে তখন জারণ করতে হবে আর কি। কীভাবে জারণ করবা? K2Cr2O7 তার সাথে আসলে সালফিউরিক অ্যাসিড দিবা, জারণ করার ফলে তুমি হচ্ছে এটা তৈরি করতে পারবে আর কি। 2টা উপায় গেল। ওকে, আরও কি অনেকগুলো তো উপায় পড়ছিলাম, তাই না? আচ্ছা, একটা উপায় লিখে দেওয়া যেতে পারে। যেমন ধরো এটা তোমাদের মনে আছে কি না আমার ধারণা খুবই কম। CH3, তারপর দিলাম CH, তারপর দিলাম ডাবল বন্ড, তারপর দিলাম CH, তারপর দিলাম CH3 আর কি। এখান থেকে এটা কীভাবে তৈরি করা পসিবল কিন্তু, বাট আমরা কিন্তু ভুলে গেছি সবাই। হ্যাঁ, এই যে O3 দিলে ওজনীকরণ বিক্রিয়া করলে তৈরি হয়, মনে আছে? ওজনীকরণ বিক্রিয়া মানে কি, মাঝখানের ডাবল বন্ডটা তুলে দিবা, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে, তাই না? হয়েছে কি হয় নাই বলো আমারে? হয়েছে? ওকে, তার মানে আমরা সহজে এটা চাইলে এখান থেকে তৈরি করে ফেলতে পারি আর কি, তাই না? আরও একটা আছে, ওই প্রসেসটা অ্যাকচুয়ালি এখানে লিখবো, এই মুহূর্তে লিখবো না মনে হয়, আমরা পরের পেজে গিয়ে লিখতে পারবো। বাট এইগুলো কি ক্লিয়ার কিনা এটা একটু আগে ভালো করে দেখো আর কি। আমি দেখি আর 2-1টা জিনিস লিখে রাখছিলাম, ওইটা কি এখন দিব কিনা পরে দিব, দাঁড়াও ওইটা একটু আমার পরে দিই, ঠিক আছে? আচ্ছা, আমরা অ্যালকেনেটটা দিয়েছি, অ্যালকোহলেরটাও দিয়েছি। আচ্ছা, এটা একটু আগে দিই। হ্যাঁ, এটা আগে
পরের পেজে গিয়ে দিই, তারপরে এই পেজটাতে একটু আসি, ঠিক আছে? আচ্ছা, পরের পেজে গিয়ে এটাতে দিই, তারপরে এই পেজে একটু ফেরত আসবো আর কি। এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, তো যার জন্য এটা হইলো হ্যাঁ ক্যালসিয়াম অক্সালেট লবণ, ক্যালসিয়াম অক্সালেট হ্যাঁ অক্সালেট লবণ, ক্যালসিয়াম অক্সালেট লবণ যেটা আছে না, এখান থেকে আসলে কাজ করা আর কি। ডিরেক্ট এভাবে লিখবো, সংকেত সহকারে লিখি আর কি। হ্যাঁ, যেমন ধরো আমি যদি তোমার এরকম বলি যে এইচ সি ও, তারপরে ধরো যে তোমার কাছে আছে হচ্ছে ও, তারপরে আছে এখানে ক্যালসিয়াম, এখানে আছে হচ্ছে ও, এখানে আছে হচ্ছে সি, এই যে এইটা একটা ক্যালসিয়াম অক্সালেট, তাই না? একটা ক্যালসিয়াম আছে আর দুইটা হচ্ছে এরকম অক্সালিক অ্যাসিডের উপর ভিত্তি করে এরকম করে দিয়ে দেওয়া আছে আর কি সংকেতটা, তাই তো? হ্যাঁ, ওকে, আচ্ছা পাইলাম। এইটাকে তুমি যদি হিট দাও, তুমি যদি এইটারে ভদ্রলোককে তুমি যদি হিট দাও, তখন কি কি উৎপন্ন হবে আর কি, এরকম দিলে এইখান থেকে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে আর কি। যে কী হবে, ক্যালসিয়াম কার্বনেটটা আসবে, ক্যালসিয়াম কার্বনেটটা আসলো, তাহলে এখানে কী হলো, এই যে এই পার্ট দুইটা মিলায় কি অবস্থা হয়, এই পার্টগুলো মিলায় কি হলো, HCHO আসছে কি না, ঠিক আছে? তাহলে আমরা যদি এরকম ক্যালসিয়ামের কোনো একটা লবণ যদি নেই, তাকে যদি আমরা এরকম করে হিট দিই, সেখান থেকে ক্যালসিয়াম কার্বনেট এক পাশ থেকে বের হয়ে গেছে আর এক পাশ থেকে এরকম একটা হয়েছে আর কি। এটা হচ্ছে একটা অ্যালডিহাইড তৈরি করা যায়, তাই তো? আচ্ছা, আবার যদি আমরা অন্য আরেকটা যদি উদাহরণ যদি নিই, তাহলে ভাইয়া কীরকম হয়, যেমন ধরো CH3CO, এবার দিলে হচ্ছে ও, এখানে দিলে হচ্ছে ক্যালসিয়াম, এখানে দিলে হচ্ছে ও, এখানে দিলে হচ্ছে CO, এখানে দিলে CH3, ঠিক আছে? তুমি যদি এখানে এইচ দিতে তাহলে কিন্তু ওই আগের মতোটা তৈরি হইতো আর কি, এরকম। মানে এই জন্য আগের পেজে নিয়ে বললাম না যে বলবো কি বলবো না এটাতে, সো টোটালটা একটু লিখে দিতে পারলে ভালো হইতো আর কি। এই জন্য লিখে দিলাম এই পেজে এসে, প্যারা নেই তো কোনো, তাই না? ওকে, এবার তুমি যদি একটু আসো, তাহলে আবার কি হলো, এইখানে এই যে ক্যালসিয়াম কার্বনেটটা আসছে, এখান থেকে আসলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তাই না? এখন তোমার কাছে কি এই যে বাকি যেটা পার্ট আছে আর কি, এই পার্টটা এখান থেকে তাহলে কী হবে, এখান থেকে হবে হচ্ছে CH3CO CH3, এখান থেকে আবার কিটোন পাইলাম আর কি। তার মানে আমরা এই এলডিহাইড কিটোনগুলো কোত্থেকে তৈরি করতে পারি, এলডিহাইড কিটোনগুলোকে আমরা চাইলে এভাবেও তৈরি করতে পারি আর কি, বুঝছো? ক্যালসিয়ামের একটা লবণ নিলাম, সেই লবণটার মধ্যে আমরা হিট দিব, হিট দিলে হইলে আমরা এরকম তৈরি করতে পারবো আর কি, বুঝছো কথাটা? ওকে, তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, তো মোটামুটি আমরা এই যে ওজনীকরণের সাহায্যে একটা কার্বনিক যৌগ তৈরি করতে পারি, আমরা হচ্ছে অ্যাসিড থেকে বিজারণের মাধ্যমে তৈরি করতে পারি, আমরা হচ্ছে এরকম অ্যালকাইন থেকে পারি, আমরা হচ্ছে অ্যালকোহল থেকে পারি, এই যে অনেকগুলো উপায়ে এসে আমরা কি করতে পারি, অ্যালডিহাইড কিটোনগুলোকে তৈরি করতে পারি। তাহলে ভাইয়া আমরা যদি তোমাকে একটা কাজ দিই এখন, তুমি কি এটা পারবা কি না দেখো তো। তোমার যদি আমি এইটা বলি CH3CO CH3, তোমার যদি বলি এইটার প্রিপারেশন করতে হবে, তুমি কি এইটার প্রিপারেশন বাসায় করতে পারবা এখন বসে বসে? একটু দেখো তো পারবা কি না। যদি তোমারে বলা হয় এইটার প্রিপারেশনটা তোমারে বাসায় করতে বললো ভাইয়া, তুমি দেখো পারবা কি না, দেখো তো একটু পারবা কি না। দেখো, এটা কিন্তু অ্যালকোহল থেকে তৈরি করা যাবে, ঠিক আছে? এটা আবার এখান থেকে তৈরি করা যাবে, ওজনীকরণ দিয়ে তৈরি করা যাবে, ইভেন ওটা কিন্তু অ্যালকাইন দিয়েও তৈরি করা যাবে। সো তোমরা একটু তৈরি করে সুন্দরভাবে তোমাদের এই কাজগুলোকে আমাদের গ্রুপের মধ্যে সাবমিট করিও আর কি। আমাদের গ্রুপগুলো কোথায় কোথায় আছে, তুমি টেলিগ্রাম গ্রুপেও পাবা আমার, তুমি চাইলে টেলিগ্রামেও দিতে পারবা, তুমি চাইলে হচ্ছে ফেসবুক গ্রুপেও দিতে পারবা, তুমি চাইলে হচ্ছে যে কোনো জায়গায় দিতে পারো, হোয়াটসঅ্যাপেও দিতে পারো, সমস্যা নেই, যে কোনো জায়গায় তুমি দাও, দিয়ে একটু বইলো যে তুমি পাইছো। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এটা একটু গেল এলডিহাইড কিটোনের, তাহলে প্রস্তুতিটার পার্টটা ডান, সমস্যা নেই। এবার আসো এলডিহাইড কিটোনের বিক্রিয়ার পার্টটা আর কি। এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, এলডিহাইড কিটোনের রিয়াকশনের পার্টটা, এই পার্টটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট আর কি। এই এলডিহাইড কিটোনের রিয়াকশনের পার্টটা, এখানে রিয়াকশন কিন্তু বেশ কিছুগুলো আছে, আমাদের একটু এক এক করে লিখতে হবে, এমনিতে একটু লিখে লাভ নেই এই জায়গাটায় আর কি, বুঝছো? এলডিহাইড কিটোনের বিক্রিয়া, তো প্রথম কথা হচ্ছে এটা নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশনটা দেয়। এটা নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশনটা দেয়। আমরা এটা দিয়ে আগে শুরু করি, জারণ বিজারণ তো খুব সহজ, এটা পরে দেওয়া যাবে, সমস্যা নেই। তো আমরা একটা কাজ করব, কাকে দিয়ে, আমরা ধরো যে এই ভদ্রলোককে দিয়ে আগে শুরু করি। এই যে এনার নাম কি, এনার নাম হচ্ছে মিথানেল আর কি, এটা, তাই তো? তো এর সাথে আমরা কাকে কাকে কি যোগ করতে পারবো একটু দেখি। এর সাথে যদি আমরা এরকম করি, প্রথম ধাপে RMGX যদি যুক্ত করি আর কি, রিগনার্ড বিকারক যদি যুক্ত করি, তখন তাহলে কী হয়, ভালো করে জিনিসটা দেখো আর কি একবারে। RMGX যদি যুক্ত করা হয় তখন কি অবস্থা হয় আর কি। এই যে এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, আর আরটা হলো এখানে মাইনাস, আর এটা হলো প্লাস।
তাহলে আর কি হবে, আর জিনিসটা আসবে হচ্ছে এই প্লাসের কাছে, এই মাইনাস যাবে কোথায়, এইখানে আর কি। তাহলে প্রথম ধাপে গেলে তোমার কাছে তৈরি হবে এইটা, ও এর সাথে mgx, তার সাথে তৈরি হবে হচ্ছে এইচ, তার নিচে যুক্ত হবে হচ্ছে আর, তাই তো, তার নিচে যুক্ত হবে হচ্ছে আর, তার নিচে যুক্ত হবে হচ্ছে আর যুক্ত হবে আর কি, সরি, তার নিচে যুক্ত হবে হচ্ছে আর যুক্ত হইল। এখন তুমি যদি পরের ধাপে আবার বিক্রিয়াটা কন্টিনিউ যদি করো, তখন তাহলে কি হবে, যদি তুমি এখানে অ্যাসিডের উপস্থিতিতে যদি পানি দাও, অ্যাসিডের উপস্থিতিতে তুমি যদি পানি দাও, তখন পানিটা ভাঙবে, পানি ভাঙলে কি হবে, এইচ প্লাস হবে, ওএস মাইনাস হবে। তাহলে এই ওটা হলো মাইনাস, এমজিটা হলো প্লাস। তাহলে আবার কি, ওই মাইনাসটা এইখানকার এই যে প্লাসকে টেনে নিবে, তাই না? টানলে তখন লাভটা কি হইলো, লাভ হলো এটা, এই যে এইচ, তার সাথে হলো সি, তার সাথে হলো ও এইচ, তার সাথে হলো এইচ, আর নিচে হলো আর। এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলো আর কি, 1 ডিগ্রি একটা অ্যালকোহল উৎপন্ন করলো, বুঝছো? 1 ডিগ্রি একটা অ্যালকোহল উৎপন্ন করলো। তার মানে আমরা কি বলতে পারি এই জায়গাটায়, আমরা এই জায়গাটা বলতে পারতেছি, একটু খেয়াল করে দেখো কিন্তু, যে যদি আমরা মিথানেল নেই, তার সাথে যদি গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া যদি দেই, তখন নিউক্লিওফিলিক এডিশন বিক্রিয়ার সাহায্যে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। হোয়াট ইফ আমরা ওই জায়গায় মিথানেল না দিয়ে এখানে একটা হাইড্রোজেনটাকে চেঞ্জ করে এখানে অন্য যে কোনো একটা এলডিহাইড দিই, অন্য যদি একটা এলডিহাইড যদি দেই, তখন তো সেম প্রসেসেই কাজ হবে, তাই না? সেম প্রসেসে যদি কাজ হয়, তাহলে কি প্রোডাক্ট পাবো, এখানে থাকলো CH3 আসবে, এখানে যাবে OMgX থাকবে, এখানে থাকবে হচ্ছে H থাকবে, এখানে একটা R যুক্ত হবে, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আবার আমরা অ্যাসিডের উপস্থিতিতে পানি যদি দিয়ে দেই, তখন তাহলে কি হয়, CH3, তারপরে হচ্ছে OH, তারপরে কি হয় H, তারপরে কি হবে, তারপরে হবে হচ্ছে R। তার মানে কয় ডিগ্রি অ্যালকোহল আসবে, 2 ডিগ্রি অ্যালকোহল আসবে, 2 ডিগ্রি অ্যালকোহল আসবে আর কি। তার মানে আমরা মিথানেল নিলে 1 ডিগ্রি অ্যালকোহল আসে, মিথানেল বেঁধে রেখে অন্য যে কোনো একটা এলডিহাইড নিলে কি আসবে, 2 ডিগ্রি অ্যালকোহল আসবে। তাহলে যদি এখানে ভাইয়া তোমরা যদি একটা কাজ নিতে বলে এখন, যে ধরো তোমাদের বললো 3 ডিগ্রি অ্যালকোহল বলতেছে, সরি তোমরা যদি এখন বলে কিটোন যদি বলে, যদি এই জায়গায় কিটোন বলে, তখন সেম প্রসেসে RMgX ইউজ করো, তারপরে এখানে কিছু একটা আসলো আগের মতো করে, এখানে তুমি হচ্ছে অ্যাসিডের উপস্থিতিতে পানি দিলা, তাহলে তখন কি আসবে, তখন আমাদের কাছে 3 ডিগ্রি অ্যালকোহল আসবে, তখন আমাদের কাছে কি আসবে, 3 ডিগ্রি অ্যালকোহল আসবে। তাহলে আমরা যদি তোমাকে একটা কথা কনফার্ম করতে পারি কিনা এখানে বলো তো, আমার একটু একটা কথা কনফার্ম করা যায় কিনা, সুন্দরভাবে যায়, সেটা কি, সেটা হলো তুমি যদি মিথানেল নাও, তুমি যদি এখান থেকে মিথানেল নাও, মিথানেলের সাথে যদি গ্রিগনার্ড বিকারক দেওয়া হয়, তখন সেটাতে কি বলা হয়, মিথানেলের সাথে যদি গ্রিগনার্ড বিকারক যদি দেওয়া হয় মিথানেলের সাথে, তখন সেখানে পাওয়া যাবে 1 ডিগ্রি অ্যালকোহল। মিথানেলের বেঁধে রেখে অন্য এলডিহাইড, মিথানেল বেঁধে রেখে অন্য একটা এলডিহাইড যদি নাও, অন্য অ্যালডিহাইড যদি নাও, তখন সেটা 2 ডিগ্রি এলডিহাইড দিবে। আর অন্য এলডিহাইড না দিয়ে যদি কোনো একটা কিটোন যদি নাও, তখন তোমাকে 3 ডিগ্রি অ্যালকোহলটা দিবে আর কি। তাহলে নিউক্লিওফিলিক এডিশনটার ক্ষেত্রে আমরা RMgX দিয়ে যেটা পড়লাম, এটা কিন্তু মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য আর কি। তাহলে কি করতে হবে, এটা খুব সুন্দরভাবে মনে রেখে সামনে আগাইতে হবে আর কি। ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার। এবার যদি যাই হচ্ছে পরের পার্টে মনে, আমরা কিন্তু নিউক্লিওফিলিক বিক্রিয়া কিন্তু এখনও শেষ করিনি, মাত্র একটা পড়ছি আমরা আর কি, তাই তো? আচ্ছা, এবার যদি দেখি ভাই এরকম কি আরও আছে, হ্যাঁ, আবার কিন্তু আমরা নিউক্লিওফিলিক বিক্রিয়ার দিকে আরেকটা টাইপের দিকে নিতেছি আর কি। যেমন ধরো আমি আবার নিলাম হলো এটা CH3CHO, এইটাকে আর কি। এর সাথে বিক্রিয়া দেওয়ার সময় আমি তোমার বিক্রিয়া দিতেছি হচ্ছে, ধরো কাকে দিয়ে বিক্রিয়া দিব, আমরা ধরো একটা হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া দিই আর কি, বুঝো ভালো করে আর কি। আমরা ধরো যে হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া দিলাম, NH2, এই ভদ্রলোকের নাম হচ্ছে হাইড্রোজেন। এটার নাম কি বলছিলাম, একটু আগে কিন্তু বলছিলাম, এটার নাম হচ্ছে হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেনের সাথে এটা বিক্রিয়া দিতেছি, তখন তাহলে কী হয় একটু খেয়াল করে দেখো, এখানে হইলো প্লাস, এখানে হইলো মাইনাস, এর উপরে কি আছে, মুক্তজ ইলেকট্রন আছে, তাহলে মুক্তজ ইলেকট্রন এসে এই প্লাসকে অ্যাটাক করবে আর কি, করবে কি না, করবে। তাহলে একটু দেখি তো, আমরা একটু মেকানিজমের সাথে আগায় দেখি কি অবস্থাটা হয়। তাহলে CH3 আছে, তার সাথে উপরে
এখানে যদি অক্সিজেনটা ইলেকট্রনটা টেনে নেয় তাহলে এটা মাইনাস হয়ে গেল। আর নিচের মধ্যে আসলো কি, নিচের মধ্যে আসলো হচ্ছে এন, তার সাথে একটা হাইড্রোজেনকে এদিকে রাখলাম, একটা হাইড্রোজেনকে এদিকে রাখলাম, তার মধ্যে হচ্ছে কি রাখলাম, এখানে আছে একটা NH2 রাখলাম আর কি, একটা NH2 রাখলাম। সমস্যা আছে? নাই। তাহলে এই কার্বনটা যেহেতু ইলেকট্রনটা দিয়ে ফেলছে, তাহলে কার্বনটা তাহলে কিসে পরিণত হবে? কার্বন তাহলে হবে হচ্ছে প্লাসে পরিণত হবে। কিসে পরিণত হবে? সরি, কার্বন না, এই নাইট্রোজেন যেহেতু ইলেকট্রনটা দিয়ে ফেলছে, তাহলে নাইট্রোজেনটা কিসে পরিণত হবে? প্লাসে পরিণত হবে আর কি। হইল, সমস্যা নেই। আর এইখানে আগের তুলনায় কি আছে? এখানে একটা হাইড্রোজেন আছে। এই হচ্ছে অবস্থাটা। এখন অবস্থা ভালো করে বুঝে দেখো, এখানে যদি প্লাস থাকে তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কার তরিচর্যাত্মকতা মান বেশি? হাইড্রোজেনের। তাহলে এই হাইড্রোজেনটা থেকে ইলেকট্রনটা কে টানবে? নাইট্রোজেনটা টানবে। তাহলে এখন এই প্লাস তো পূর্ণ হয়ে গেল, তাহলে আলটিমেটলি প্লাস কে হয়েছে? আলটিমেটলি প্লাস হয়েছে হচ্ছে কোনটা? আলটিমেটলি প্লাস হয়েছে হচ্ছে আলটিমেটলি এইটা কিন্তু নাই। আলটিমেটলি কিন্তু আমার কাছে এইটা কিন্তু আর থাকলো না, এটা কিন্তু নাই। তাহলে প্লাস হলো কে? হাইড্রোজেনটা আর কি। তাহলে এই হাইড্রোজেনকে এবার টানবে কে? এই যে মাইনাসটা এবার এই প্লাসকে টানবে। তাহলে টানলে এটা যদি টেনে দেয় তাহলে অবস্থাটা কি হয়? তাহলে অবস্থা হয় হচ্ছে এরকম, CH3 তার সাথে হইলো এই পাশে একটা H আছে, এইখানে গিয়ে থাকলো O, তার সাথে নতুন করে এসে যুক্ত হইলো হচ্ছে হাইড্রোজেন, এই দিক থেকে যুক্ত হইলো হচ্ছে এইরকম একটা অবস্থা আবার থাকলো, এই হাইড্রোজেনটা লিখলাম। আবার এইখানে নিচের মধ্যে আছে হচ্ছে NH2 আছে আর কি। আছে কি নেই বলো? এরকম অবস্থা তৈরি হয়। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাইতেছি আর কি এখানে। পরে আবার সহজ করেও লিখে দিব, তুমি চিন্তা করো না। এরকম একটা অবস্থা। তাহলে এবার তাহলে অবস্থা কী হলো? এই ইলেকট্রনটা অক্সিজেন আবার যদি টান দেয় নিজের দিকে, তখন অক্সিজেন টান দিল মানে কি? এটা আবার মাইনাস, কার্বন আবার প্লাস হইতেছে। তাহলে আবার কি, এখান থেকে ইলেকট্রন টান দিয়ে যদি এখান থেকে ওই প্লাসটাকে আবার যদি সরায় দেয় আর কি, যদি ওই প্লাসটাকে যদি সরায় দেয়, ওই প্লাসটাকে যদি সরাই দিবে কে? ওই প্লাসটাকে ধরে যে সরাই দিছে আর কি, ওই প্লাসটাকে সরাই দিছে। তাহলে এই প্লাস আসলো কোথায়? হাইড্রোজেনের উপরে। তাহলে আবার মাইনাসটা যদি এই হাইড্রোজেনটাকে নিয়ে নেয়, তাহলে তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায়? পরিস্থিতি দাঁড়ায় হচ্ছে এরকম, CH3 তারপরে দাঁড়াইলো হচ্ছে একটা হাত, এখানে একটা হাইড্রোজেন, উপরে তো কিছু নেই। এখানে তাহলে কি ডাবল বন্ড থাকলো, এখানে থাকলো নাইট্রোজেন, এখানে থাকলো হচ্ছে NH2। এই হচ্ছে পরিস্থিতি থাকলো আর কি। তার মানে যদি ভাইয়া আমরা এটাকে এত বড় করে যদি মেকানিজম দিয়ে না লিখি, যদি ভাই একটু সহজ করে লিখতাম, যদি আমরা সহজ করে লিখতে চাই, তাহলে তখন কি লিখতে পারবো? দেখেন ভাই, যদি আপনার সাথে এরকমভাবে কোনো একটা কার্বনিল যৌগের সাথে হাইড্রোজেন বা অ্যামোনিয়ার জাতক বা হাইড্রোজেনের জাতক কারো যদি বিক্রিয়া একটা থাকে, তখন আপনি কি করবেন? তখন আপনি প্রথমত এরকম করে দুইটা হাইড্রোজেন পাশাপাশি রাখবেন, রেখে এরকম করে আপনি জিনিসটাকে লিখলেন। লেখার পরে আপনি সুন্দরভাবে এইরকম করে এটা তুলে দিবেন। তুলে দিয়ে তাহলে কি লেখা যায়? তাহলে CH3, তারপরে দেখেন সি এর সাথে এই যে নিচে একটা H ডাবল বন্ড, তার সাথে হলো N, তারপরে হলো NH2। এভাবে সুন্দর করে লিখে দেওয়া যায়। কেন? এটাই প্রোডাক্ট। তাহলে খেয়াল করে দেখো, এখানে এটাই হয়েছে না? CH3, সি এর সাথে H, সি এর সাথে N ডাবল বন্ড, NH2। তার মানে এই মেকানিজমের সাথে আস্তে 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 আগাইলে যে প্রোডাক্টটা পাওয়া যায়, তুমি শুরুতেই এটাকে শর্ট করে বা সহজ করে মনে রাখার জন্য তুমি এভাবে চাইলেই করতে পারতেছো। কীভাবে করতে পারতেছো? এই যে এরকম করে লিখবা, এই অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন পাশাপাশি লিখে এটা মুছে দিয়ে এরকম একটা বন্ড তাকে তুমি দিয়ে দিবা আর কি। এটা কিন্তু সহজ করে আর কি, ঠিক আছে? এটা কিন্তু ফুল মেকানিজমটা দেখানো হয় নাই। তো এই জিনিসটাই ভাইয়া তোমাকে শুরুতে একবার দিয়ে আসছিল, তোমার কি মনে আছে? এই যে দেখো, হাইড্রোজেনের জাতক ছিল একটা হচ্ছে ডিএনপিটা। তখন তোমরা বলছিলাম এই অক্সিজেন আর হাইড্রোজেনটা তুলে দিয়ে এরকম হাইড্রোজেন বানাই ফেলবা, বলছিল না ঘটনাটা? তো ওই জিনিসটার ফুল মেকানিজমটা ভাইয়া তোমার দেখাইলো কোথায়? ফুল মেকানিজমটা ভাইয়া তোমার দেখাইলো হচ্ছে এইখানে এসে তোমার ভাইয়া ফুল মেকানিজমটা দেখাইলো আর কি। সো তোমার এক্সামের জন্য ফুল মেকানিজম না দেখায় এতটুকু লিখতে পারলে হবে, সমস্যা নেই। এক্সামের জন্য তুমি এতটুকু এভাবে লিখবা আর কি, বুঝছো? তাহলে তোমার একটা বলি, তাহলে তুমি একটু আমাকে এই জিনিসগুলো অ্যান্সার জানাইও আর কি। তোমার বাসার কাজ দিয়ে দিই, বাসার কাজ দিয়ে দিই। কীভাবে? ধরো তোমার সাথে এরকম CHO এর সাথে অ্যামোনিয়া বিক্রিয়া দিলে কি হবে? ঠিক আছে, অ্যামোনিয়া বিক্রিয়া দিলে কি হবে? তারপরে CHO এর সাথে হচ্ছে NH2, তারপরে হইলো NH2, তারপরে হইলো কি দিব এখানে বলো? এখানে ধরো যে আর দিলাম, এর সাথে বিক্রিয়া দিলে কি হবে? তারপরে তোমার দিলাম হচ্ছে NH2, তারপরে হইলো তোমার এখানে দিব হচ্ছে PH মানে যে ফিনাইল, এটা থাকলে কি হবে? তো তুমি হচ্ছে এই জিনিসগুলার একটা বিক্রিয়া দিলে কি হয় না হয় এটা একটু লেখার তুমি চেষ্টা করবে একটা আর কি। ভাইয়া তোমার বলে দিচ্ছে
অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়ার জাতক অথবা কি বলছি হাইড্রোজেন অথবা হাইড্রোজেনের জাতক, এগুলো দিয়ে তুমি যখন বিক্রিয়া দিবা তখন এখানকার অক্সিজেনটা এভাবে লিখবা। লেখার পরে এখানকার দুইটা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে 1 মোল পানি আকারে সরাই দিবা। কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড দিয়ে প্রোডাক্টটা লিখে ফেলবো আর কি। সুন্দরভাবে প্রোডাক্টটা লিখে ফেলা যাবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? সমস্যা আছে কোনো? নেই। ওকে, তার মানে আমরা এখন এইটা বুঝে ফেললাম যে এই পার্টটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য, পার্টটা গুরুত্বপূর্ণ ছিল। তবে আমাদের বইয়ের মধ্যে কিন্তু মেকানিজমটা এইভাবে দেখানো নাই আর কি। দ্যাটস ওয়াই তোমাদের মনে হতে পারে এটা পানিটা হয়ে বের হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো পানি বের হওয়া যাওয়া দেখে আমাদের সবার মনে হতে পারে এটা ঘনীভবন একটা বিক্রিয়া। এটা একটা কনফিউশন কিন্তু ক্রিয়েট হয় যে 1 মোল পানি এখান থেকে সরে গেছে, এটা ঘনীভবন বিক্রিয়া। বাট এটা কিন্তু ঘনীভবন বিক্রিয়া না। কেন না? কারণ দেখো এটা শুরুতেই কী হয়েছে, এইখানে এসে অ্যাটাক করছে। তার এটার নাম কি? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। ইটস নট ঘনীভবন বিক্রিয়া আর কি। এই কনসেপ্টটুকু মাথায় রাখতে হবে। আচ্ছা, রাখলাম আর কি আমরা। তাহলে ভাইয়া কি এইরকম বিক্রিয়াকে আরও দেখানো যায়? আমরা এখন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার মধ্যেই যে আসি। হ্যাঁ, আরও এরকম বিক্রিয়া অনেকগুলো আছে। তো আমাদের কাছে সব কিছু তো পড়তে পারবো না, আমরা একটু দেখি আস্তে আস্তে কত দূর পড়তে পারা যায়, এইটা একটু আমরা দেখি আর কি। সো এই ধরো যে একটা জিনিস নিলাম, এর সাথে ধরো আমি ধরো বললাম KCN এর তুমি বিক্রিয়া দিবা আর কি, KCN। তাহলে KCN যদি বিক্রিয়া দাও তখন তাহলে কী অবস্থা হবে? এটা তো আরও সহজ। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তাহলে মাইনাসটা টানবে হচ্ছে প্লাসকে, এই মাইনাস যাবে কোথায়? এই প্লাসের মধ্যে। তাহলে অবস্থা তাহলে কী হবে? অবস্থা হবে হচ্ছে এটা CH3C, তারপরে H, এখানে ছিল O, ও এর সাথে যাবে হচ্ছে K, আর নিচে আসবে কি? CN আসবে আর কি এখান থেকে। পাইলা? এখন পরবর্তীতে তুমি যদি এটাকে আবার আর্দ্র বিশ্লেষণ করো, মানে কি? অ্যাসিডের উপস্থিতিতে পানিটা দিয়ে দাও আর কি, তাই না? তখন পানিটা ভেঙে H+ OH- হয়ে যায়। তো যদি তুমি এরকম ভেঙে ফেলো তখন তাহলে কী অবস্থা হবে আর কি? হ্যাঁ, যদি তুমি এখানে ভেঙে ফেলো তখন তাহলে এই যে এখানে O এর জায়গায় K এর জায়গায় H আবার চলে আসবে আর কি, এটা বুঝছো? কিন্তু উল্টা দিকে আবার আরও একটা ঘটনা এখানে ঘটবে আর কি। এই যে CN যেটা আছে না, এটা একটু লিখে রাখতে পারো চাইলে, যে CNকে আর্দ্র বিশ্লেষণ করলে COOH তার সাথে হইলো NH3 উৎপন্ন হয় আর কি। এটা একটু লিখে রাখো, হ্যাঁ, খাতার মধ্যে একটু লিখে রাখো। তাহলে দিলে কি উৎপন্ন হবে? এখানে CH3, তার সাথে উপরে যাবে হচ্ছে OH, এখানে যাবে হচ্ছে H, নিচে আসবে হচ্ছে COOH, ঠিক আছে? তার সাথে আবার অ্যামোনিয়াও পাবো আর কি। অ্যামোনিয়া কোথা থেকে পাইলাম? এই CN থেকে পাইছি আর কি, এরকম। তো এটা একটা বিক্রিয়া, বাট এটাও কি বিক্রিয়া? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় আর কি, বুঝছো? কাইন্ড অফ ওই যে শুরুতে যেটা করলাম RMSX এর সাথে বিক্রিয়ার মতো ঠিক ওভাবে আর কি। আচ্ছা, কইরা না হয় দিচ্ছি এটা একটা, বা এরকম বিক্রিয়া আরও দুই একটা একটু করতে পারলে ভালো হইতো মনে হয়, মজা লাগতেছে, তাই না? তো যদি আমরা একটু করে দেখি, CH3CO CH3 এর সাথে যদি আমি তোমারে বলি, ধরো তুমি এরকম একটা কিছুর বিক্রিয়া দিবা, ধরো তোমার সাথে এরকম একটা দিলাম আর কি, CHCl3, ভদ্রলোকের নাম হচ্ছে ক্লোরোফর্ম। তাহলে তুমি এটা কী দিবা? দিলে কী হইলো? এই যে হাইড্রোজেনের পার্টটা হলো পজিটিভ, কার্বনের পার্টটা হলো নেগেটিভ, এই কার্বনের পার্টটা হলো পজিটিভ, এখানে পার্টটা হলো নেগেটিভ। তাহলে কি হবে? আমরা জানি নেগেটিভটা পজিটিভটা টাইনে নেয় আর কি। তাহলে নেগেটিভটা পজিটিভকে নিবে, আর এই নেগেটিভটা এই পজিটিভকে নিবে। তাহলে তখন কি অবস্থাটা হয়? তাহলে তখন হয় হচ্ছে CH3C, ও এর সাথে হচ্ছে আছে H, এখানে আছে হচ্ছে CH3, আর নিচে আছে হচ্ছে CCl3 আর কি, এরকম। সো এইরকমভাবে একটা প্রোডাক্ট আসলো। এই প্রোডাক্টের নাম হলো কি জানো? এটার নাম হচ্ছে ক্লোরিটন বলে, এটার নাম ক্লোরিটন বলে। এটা হচ্ছে ঘুমের ওষুধে ইউজ করা হয়, ক্লোরিটন। হ্যাঁ, তো তার মানে এটাও একটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এরকম তো আরও অনেকগুলো করানো যাবে, তাই না? তো তুমি চাইলে এখন সুন্দরভাবে বই দেখতে পারো আর কি। তুমি চাইলে সুন্দরভাবে বই দেখতে পারো, বই দেখে আরও প্র্যাকটিস করতে পারো আর কি। হ্যাঁ, ইউ ক্যান ডু প্র্যাকটিস। তো প্র্যাকটিসের জন্য তুমি চাইলে আরও বইয়ের দিকে যাইতে পারো, তুমি চাইলে হচ্ছে কোশ্চেন ব্যাংকের দিকে যাইতে পারো। হ্যাঁ, বইয়ের জন্য আমি তোমাদের বলবো যে তুমি কবির স্যারের বইটা অথবা হাজার স্যারের পুরাতন রাইটারের বই তুমি চাইলে এটা প্র্যাকটিস করতে পারো। বাট আমরা কিন্তু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে এইটা একটা পড়লাম, এই যে একটা পড়লাম, তারপরে হচ্ছে এই যে একটা জটিল ছিল সেটা আলাদা করে পড়ছি আমরা। দেখো এখানে একটু সব কিছু ব্রেকডাউনে নিয়ে গিয়ে পড়াইছি না? তো ভাইয়া মোটামুটি তোমারে যতগুলো পড়ানোর দরকার আছে পড়াইছি অ্যান্ড প্র্যাকটিস করাইছি আর কি। আরও যদি প্র্যাকটিস করতে চাও তো বইয়ের মধ্যে যাও, যদি থাকে প্র্যাকটিস করো, দেখো একটু আছে কিনা আর কি। আর না থাকলে আরও একটু সামনের দিকে কোশ্চেন ব্যাংক ঘাটলেও যদি কিছু পাও তাহলে প্র্যাকটিস করলে আর কি।
তাহলে এটা না হয় বুঝলাম। তাহলে ভাইয়া আমরাও সব কিছু বুঝে ফেলছি, সমস্যা তো তেমন একটা পাইলাম না। তাহলে এবার আপনি আরেকটা সহজ কিছু বলেন না, আরও কিছু এর বিক্রিয়া হয়, আরও কিছু এর কিছু বিক্রিয়া হয়, সেটা কী ধরনের বিক্রিয়া হয়? যেমন ধরো জারণ বিজারণ তো হইতে পারে আর কি, তাই না? জারণ আর হচ্ছে বিজারণ, জারণ প্লাস বিজারণ বিক্রিয়াটাও তো এখানেই হয়, জারণ প্লাস বিজারণ। যেমন ধরো CH3 CHO, এই ভদ্রলোককে তুমি জারণ করতে পারো জাইমান হাইড্রোজেন দিয়ে বিজারণ, আর এই ভদ্রলোককে তুমি হচ্ছে যে কি জারণ করতে পারো আর কি, জারণও করতে পারো। বিজারণ করলে কি উৎপন্ন হবে? CH3CH2OH, একটা অ্যালকোহল উৎপন্ন হবে। জারণ করলে কি উৎপন্ন হবে? CH3COOH, এটা একটা উৎপন্ন হবে আর কি। তো মাথায় রাখতে হবে, জারণ করো বা বিজারণ করো, এটাকে একটু মোটামুটি তীব্র লেভেলের কাউকে জারক বিজারকগুলো লাগবে, এটা এমনি এমনি কাউকে দিলে হবে না আর কি। ঠিক আছে, বুঝছো ঘটনাটা? ওকে, সো এইটা নিয়ে আমি কোনো প্যারা দিব না তোমাকে, তবে আমি তোমার একটা জিনিস নিয়ে প্যারা দিব, এখন একটা জিনিস নিয়ে প্যারা দিব আর কি। হ্যাঁ, মাথায় রাখবা, এখানে তোমার একটা ইম্পর্টেন্ট 2-3টা রিয়াকশনের কথা বলবো, যা কিনা তোমার খুব সুন্দরভাবে পড়ে রাখতে হবে আর কি। ঠিক আছে, তবে আগে ওই একটা জিনিস পড়ে দিয়ে আসি আর কি, এটা আলাদা করে দিয়ে আসি। একটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, একটা হলো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এমসিকিউতে পরীক্ষার প্রশ্ন আসে, রিটেনেও আসে। আরেকটা হলো ওলফ কিশনার, বানানটা একটু ঝামেলা হতে পারে, কিশনার বিজারণ বিক্রিয়া আর কি। হ্যাঁ, বিজারণ বিক্রিয়া। তাহলে কয়টা বিক্রিয়ার কথা বললাম? 2টা বিজারণ বিক্রিয়ার কথা বলছি আর কি। তো 2টা বিজারণ বিক্রিয়া একসাথে লেখার কারণ কি? এখানেও কার্বনিল মূলক CO যে মূলকটা আছে, এই মূলকটা থেকে CH2 মূলকে পরিণত করা হয়। হ্যাঁ, আবার এখানেও কি হয়? এখানেও কার্বনিল মূলকটা থেকে সেটাকে CH2 মূলকে পরিণত করা হয় আর কি। দুটাতেই সেম কাজই করা হয়, বাট দুটার মধ্যে ছোট্ট ডিফারেন্স একটু আছে। সেটা কি? সেটা বোঝানোর জন্যই ভাইয়া মাত্র বিক্রিয়াটা দিব। যেমন ধরো তোমার কাছে এইটা একটা হচ্ছে মিথানল, এই ভদ্রলোকের সাথে তুমি দিলা জিঙ্ক অ্যামালগাম, এর সাথে দিলা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, দিলে কি উৎপন্ন হবে? HCH2H। এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, বুঝছো? আবার সেম জিনিসের সাথে ধরো যে আমরা বিক্রিয়াটা আবার দিতেছি, বাট এবার দিলাম হচ্ছে N2H4 হাইড্রোজেন, তার সাথে দিলাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম আর কি। দিলে কি উৎপন্ন হবে? HCH2H, একই জিনিস হইল। তাহলে পার্থক্যটা কি? ওল্ফ কিশনার বিজারণ বিক্রিয়া হয় ক্ষারীয় মাধ্যমে। কোন মাধ্যমে হয়? ক্ষারীয় মাধ্যমে হয় আর কি। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া হয় হচ্ছে অ্যাসিডিক মাধ্যমে হয়। সো দুটোর মধ্যে পার্থক্যটা ক্লিয়ার হয়ে গেছে, আমরা ক্লিয়ার হয়েছে পার্থক্যটা? ওকে, সো এই পার্থক্যগুলো আমাদেরকে সুন্দরভাবে মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা এটা না হয় বুঝলাম। তাহলে ভাই আপনি বলেন, এদের তো মোটামুটি বিক্রিয়াগুলো বলছি, ট্রেডিশনাল জারণ বিজারণ বিক্রিয়াগুলো বলছি, এর হচ্ছে যে জারণ বিজারণের স্পেশাল কেসগুলো বলছি, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া হয়, ওল্ফ কিশনার বিজারণ বিক্রিয়াগুলো হয়, তারপর এটা সংযোজন বিক্রিয়াগুলোর কিছু মানে সুন্দর সুন্দর ডিভাইড করে ফেলছি, প্র্যাকটিস করেছি, অনেক কিছু করছি আর কি। এখনও এটা ইম্পর্টেন্ট পার্টের মধ্যে আসেনি। এখন যে দুইটা জিনিস লিখবো মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, ইম্পর্টেন্ট আনলিমিটেড লিখে রাখো এটা। হ্যাঁ, ইম্পর্টেন্ট আনলিমিটেড লিখে রাখো। এটা হচ্ছে একটা হলো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আরেকটা হলো কেনিজারো বিক্রিয়া আর কি। একটা হলো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, আরেকটা হলো কেনিজারো বিক্রিয়া আর কি। কয়টা বিক্রিয়ার কথা বলতেছে ভাইয়া বলো? এটা 2টা বিক্রিয়ার কথা বলতেছে, 2টা বিক্রিয়ার কথাবার্তা বলতেছে আর কি। একটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, আর এটা হলো কি কেনিজারো বিক্রিয়ার কথা বলতেছে। সোজা হয়নি লাইনটা? ওকে, এই যে 2টা লাইন লিখছে। তাহলে এখন তুমি যদি আমারে বলো যে 2টার মধ্যে ভাইয়া পার্থক্যগুলো একটু বুঝাই বলেন, এই বিক্রিয়াগুলো পরীক্ষায় আসে কিনা? মাস্ট পরীক্ষায় আসে, এটারে বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। পৃথিবীতে সব বিক্রিয়া বাদ দিতে পারো, এই 2টা বিক্রিয়া বাদ দেওয়া যাবে না আর কি। তো এটা একটা কাজ করো, অ্যালডল বিক্রিয়া কে দেয়? অ্যালডল দেয় হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ, হ্যাঁ, এই বিক্রিয়াটা দেখে। আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ, এই বিক্রিয়াটি
এই বিক্রিয়াটি দেয়। এটার মধ্যে কি হয়েছে, তাহলে উল্টা হবে, আলফা হাইড্রোজেনবিহীন কার্বনিল যৌগ এই বিক্রিয়া দেয়। এইটা দিয়ে যে কত এমসিকিউ আছে তুমি একবার কোশ্চেন ব্যাংক খুলে দেখো, মনে হয় প্রত্যেক বছরই এমন কিছু না কিছু পাবা। হ্যাঁ, তাহলে ভাই এই একটা জিনিস ভালো করে শিখলে কিন্তু এমসিকিউ ডান হয়ে যাবে আর কি। সো মনোযোগ, ডাবল আলফা হাইড্রোজেন এই কথাটা মানে কি, যে কার্বনের মধ্যে ফাংশনাল গ্রুপ যুক্ত থাকে তাকে বলা হয় আলফা কার্বন। এটা ধরো একটা কার্বন, এটার মধ্যে আমি একটা ফাংশনাল গ্রুপ দিলাম CHO, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, তাহলে এটার নাম হচ্ছে আলফা কার্বন। এইখানে যদি আমরা হাইড্রোজেন দিতে পারি, তাহলে ওই হাইড্রোজেনগুলোর নাম হবে হচ্ছে কি আলফা হাইড্রোজেন হবে আর কি। আলফা কার্বনে আলফা হাইড্রোজেন থাকে, আলফার পর থাকে হচ্ছে বিটা কার্বন, তারপর থাকে হচ্ছে গামা কার্বন আর কি। ঠিক আছে, তাহলে এখানে আলফা হাইড্রোজেন আছে, এটা হচ্ছে একটা এক্সাম্পল। আবার আরও কিছু এক্সাম্পল দেন তো ভাইয়া, যে এই যে দেখেন CO, এটা হচ্ছে তাহলে ফাংশনাল গ্রুপ, এইখানে একটা দিলাম CH3, এইখানে দিলাম একটা CH3, তার মানে কি হইলো, এখানে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এখানেও কার্বনের সাথে হাইড্রোজেন আছে, তাহলে এখানে 2টা কার্বন আছে, 6টা আলফা হাইড্রোজেন আছে আর কি। তার মানে এরা সবাই আমাকে কি দিবে, এরা সবাই হচ্ছে আমাকে কি দিবে, আমাদের মধ্যে দিবে হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা দিবে। এরা সবাই আমাকে হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা দিবে আর কি। ঠিক আছে, এটা হলো তাদের এক্সাম্পলগুলো আমরা এখানে লিখে রাখছি এরকম, বুঝছো? সো আমার মনে হয় এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এটা তাহলে এক্সাম্পলগুলো একটু লিখে রাখতে ভালো হতো না? আপনি যদি এখানে লিখে রাখেন তাহলে এইটাটা একটু লিখে রাখেন না। আচ্ছা, আমি এটা লিখতেছি, আমাকে একটু জাস্ট টাইম দিতে হবে এটাতে। এটা হচ্ছে এটা এক্সাম্পলগুলো লিখছে আর কি। তাহলে এখানে যদি এক্সাম্পলগুলো যদি লিখি তাহলে কী লেখা যায়, এই হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ। এখানে আমি কোনো হাইড্রোজেন দিলাম বাট কোনো কার্বন দিলাম না, তাহলে এখানে তো আলফা কার্বনই নাই, সো আলফা হাইড্রোজেন আসবে কোথার থেকে? তার মানে এটাও আমার আলফা হাইড্রোজেন বিহীন একটা কার্বনিল যৌগ, তার মানে এটাও আমার বিক্রিয়াটা দিবে। আবার ধরো আমি দিলাম C6H5, তার সাথে দিলাম হচ্ছে CHO, তার মানে এইখানেও আলফা কার্বন আছে বাট আলফা হাইড্রোজেন নাই, তার মানে এরাও আমাকে কি করবে, এই বিক্রিয়াটা দিবে। তুমি যদি এই এক্সাম্পলগুলো মুখস্থ রাখতে পারো যে ভাই এই দুইটা দিবে হচ্ছে অমুক বিক্রিয়া, এই দুটো দিবে অমুক বিক্রিয়া, তাও তুমি বিশ্বাস করে দেখো অনেকগুলো MCQর অ্যান্সার তুমি দিতে পারবা। এই 4টা দিয়ে যে কত MCQ আছে অলরেডি, হ্যাঁ, দিতে পারবা আর কি, সমস্যা নেই। এটা না হয় একটা গেল, ভালো করে এই একটা অপশন বুঝলে অনেক কিছু পারবা। 2 নাম্বার কথার মধ্যে আসো, এটা হচ্ছে কি লঘু ক্ষার দ্রবণে এই বিক্রিয়াটা দেয়। কি হলো, লঘু ক্ষার দ্বারা এই বিক্রিয়াটা হয়। আর এটার মধ্যে কি হয়, এটার মধ্যে তীব্র ক্ষার লাগে, তীব্র ক্ষার লাগে আর কি। হ্যাঁ, ওকে। আর আরেকটা জিনিস লিখে রাখি, অ্যালডল ঘনীভবন বিক্রিয়াতে যেটা হয় এটা হচ্ছে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়াটা হয়, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া ঘটে এইখানে। আর কেনিচারো বিক্রিয়াতে যেটা হয় এখানে হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়াটা হয়, অসামঞ্জস্য বিক্রিয়া হয়। অসামঞ্জস্য বিক্রিয়া মানে কি বলো তো আমার একটু? অসামঞ্জস্য বিক্রিয়া মানে হইল ওই বিক্রিয়াটা, অসামঞ্জস্য বিক্রিয়া মানে কি, ওই বিক্রিয়াটাই। কোন বিক্রিয়াটা? আমিও মনে হয়েছে তাই তো না, যেটা হচ্ছে যে বিক্রিয়ায় একটা পদার্থ একই সাথে জারণ এবং বিজারণ উভয় বিক্রিয়াই ঘটে, তাকে বলতেছে অসামঞ্জস্য বিক্রিয়া আর কি, বুঝছো? ওকে, সমস্যা নেই। তাহলে এবার আসেন তো বিক্রিয়াগুলো একটা এক্সাম্পল লিখে দিই আমরা একটু। বিক্রিয়াগুলোতে আমরা একটা এক্সাম্পল লিখে দিই, এই পেজেই লিখে দেবো যাতে করে একটা পেজ পড়লে সবগুলো হয়ে যায় আর কি। একটা পেজেই লিখে দেবো যাতে করে সবগুলো হয়ে যায়। তাহলে কোনটা একটু লেখাটা আগে সুবিধা হবে বলো তো? এইটা মনে হয় লিখলে সুবিধা হবে। ঠিক আছে, আমি একটা লিখবো, বাকিটা কিন্তু তোমার কাজ। ওকে, যেমন ধর আমি যদি তোমার লিখি C6H5 মানে CHO, এটা হচ্ছে আমাদের কাছে বেনজালডিহাইড, আমরা কিন্তু এই নাম আগেই পড়ে আসছি। এর সাথে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেটেড বা গাঢ়। এই অবস্থাতে যদি বিক্রিয়া দেওয়া হয় তখন তাহলে কি অবস্থা হবে আমারে বলো একটু? বিক্রিয়া দিলে কি হবে, এই একটা পদার্থের একসাথে জারণ হবে, একবার আবার বিজারণও হবে। তো এর সাথে জারণ যদি হইতো তাহলে কি হয়, অ্যালডিহাইডকে জারণ করলে একটা অ্যাসিড হয়, ওই অ্যাসিডটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি হবে, একটা লবণ উৎপন্ন করবে আর কি। তাহলে C6H5COONA, কেন? ওই অ্যাসিডের এইচটাকে বাদ দিয়ে দিয়েছি আর কি, দিয়ে এখানে সোডিয়াম বসাই দিয়েছি। তার সাথে কি, এটা যদি আবার বিজারণ করো তখন কি তৈরি হবে, তাহলে বিজারণ করে তৈরি হবে C6H5CH2OH, তাই তো? তার মানে
এটাকে একবার জারণ করলে একটা অ্যাসিড উৎপন্ন হয়েছে, সেখান থেকে আসলে লবণ লিখছি, আর বিজারণ করলে একটা অ্যালকোহল উৎপন্ন হয়েছে আর কি। পাশাপাশি তো এখানে পানি তো আছেই, পানিটা তাহলে লিখলাম না। তাহলে তোমরা যদি একটু এটাও লিখে দিই, আচ্ছা লিখতে ইচ্ছা করতেছে লিখি, ঠিক আছে। আমরা আজানও শুনি, সাথে সাথে আমরা একটু লিখেও দিই এটাতে। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম যে এটা তো পার্ট বুঝতে পারছি না, যে এর সাথে যদি আমরা দিই তাহলে জারণ করলে একটা অ্যাসিড, তার একটা লবণ, আর যদি বিজারণ করি তাহলে ওরা একটা কী তৈরি হবে, একটা হচ্ছে অ্যালকোহল তৈরি হবে আর কি। আচ্ছা বুঝলাম এটা, তাহলে আসো এবার তো এখানে তুলে যাই। এখানে আমাদের কাছে কি লেখা যায় একটু ভালো করে খেয়াল করে। তো এই ধরলাম CH3 দিলাম, তারপরে দিলাম হচ্ছে CO, তারপরে H দিছে আর কি। এই হচ্ছে একটা আমাদের কাছে অ্যালডিহাইড একটা আর কি, তাই না? আমরা যদি আরেকটা যদি নিই, আমরা যদি এইটারই যদি আরেকটা পার্ট যদি নিই, এইটার যদি আমরা আরেকটা পার্ট যদি নিই, তাহলে দুইটা নিছি, 2 মোল নিছি আমরা এখানে। নিলে কি হলো, এই পার্টটা হচ্ছে মাইনাস, এই পার্টটা হলো প্লাস। তাহলে এই আলফা হাইড্রোজেন যেটা আছে, আলফা হাইড্রোজেন হচ্ছে অম্লধর্মী, একটু লিখে রাখো এটা। কি লিখতে বললাম? আলফা হাইড্রোজেন হচ্ছে অম্লধর্মী। আলফা হাইড্রোজেন যদি অম্লধর্মী যদি হয়, তাহলে এটা কি হলো, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তাহলে এই মাইনাসটা যাবে হচ্ছে এই কার্বনের মধ্যে, আর এই মাইনাসটা এসে হচ্ছে এই প্লাসকে নিয়ে নিবে। তাহলে কি অবস্থা তৈরি হয় আলটিমেটলি আমার একটু বলো, কী অবস্থা তাহলে তৈরি হয়? কিন্তু লঘু ক্ষার মাধ্যমে করতেছি আমরা বিক্রিয়াটা। তাহলে CH3 থাকলো, সমস্যা নাই। তার সাথে কি থাকলো, C এর সাথে একটা OH হয়ে গেল, তার সাথে হচ্ছে কি থাকলো, একটা H, তার সাথে আছে হচ্ছে একটা H। এখানে কি আছে, এখানে আছে হচ্ছে CH2, তার সাথে হচ্ছে CHO। এই হচ্ছে একটা তৈরি হইলো আর কি যৌগ, CH3OH CH CH2 CHO। এই ভদ্রটার নাম হচ্ছে ক্রোটোনালডিহাইড। এই ভদ্রকের নাম হচ্ছে কি, এটার নাম ক্রোটোনালডিহাইড না, এটার নাম হচ্ছে বিটা হাইড্রোক্সি এলডিহাইড আর কি, বিউটানল এরকম টাইপের। বিটা হাইড্রোক্সি কেন, এই যে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, মানে যে কার্বনের সাথে ফাংশনাল গ্রুপ যুক্ত আছে তার নাম হচ্ছে আলফা, তার বিটা, এর নাম হচ্ছে বিটা, এটার নাম হচ্ছে গামা। সো বিটা কার্বনে হাইড্রোক্সি আছে, এই জন্য বিটা হাইড্রোক্সি বলছে আর কি, প্যারা নিও না। তাহলে নামটা এবার পরের দিকে চাই। এই বিক্রিয়ায় যদি আমরা পরবর্তী ধাপে আবার যদি কি অ্যাড করি, যদি ডাইলুট HCl যদি অ্যাড করি, তখন কি হবে, এই OH আর এখানকার একটা H মিলে 1 মোল পানি বের হয়ে যাবে আর কি। তাহলে কি উৎপন্ন হবে, CH3, তার সাথে থাকবে হচ্ছে CH, ডাবল বন্ড CH, তারপরে থাকবে হচ্ছে CHO। ঠিক আছে, এইরকম একটা যৌগ শেষ পর্যন্ত তৈরি হবে হচ্ছে এখানে আর কি। এই যৌগটার নাম হচ্ছে ক্রোটোনালডিহাইড। 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 বুঝতে পারছো? সো আমার মনে হয় আমি তোমাকে ক্লিয়ার করতে পারছি যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কোনটা আর হচ্ছে কেনিজারো বিক্রিয়া কোনটা। এই পার্টটা যে অনেক ইম্পর্টেন্ট
এটা তুমি মাথায় রাখবা, ভাইয়ের কথাটা বিশ্বাস করে পরীক্ষা হলে যাবা, দেখবা যে তুমি এটা সুন্দরভাবে সব কিছু পারবা আর কি। হ্যাঁ, তো তোমাদের কেউ যদি 25 ব্যাচে থেকে থাকো, যারা দেখতেছো, যাদের একটা এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স আছে, তোমরা একটু বলে যাইও যে ভাই এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ বলে গেল আর কি, এরকম, বুঝছো? তো তার মানে আমরা দুইটা ইম্পর্টেন্ট বিক্রিয়াও পড়ে ফেলছি আর কি। তার মানে এটা পড়া তাহলে শেষ। এবার যাচ্ছি হচ্ছে আমরা পরের পার্টে। এবার না হয় অ্যালডল ঘড়িমন বিক্রিয়া পড়ছি, নিজেরও বিক্রিয়া পড়ছি, ভাই আরও কি এরকম বিক্রিয়া আছে যা কিনা খুবই ইম্পর্টেন্ট? হ্যাঁ, আরেকটা বিক্রিয়া আছে এরকম ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া আর কি, হ্যালোফর্ম রিয়াকশন বা বিক্রিয়া। সো হ্যালোফর্ম বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন হয়। সো হ্যালোফর্মটা কি? হ্যালোফর্মের সংকেত হচ্ছে CH3, এটা হচ্ছে হ্যালোফর্মের সংকেত। হ্যালোফর্মের সংকেত কি? CH3, কি বললাম? CH3, এটা হচ্ছে হ্যালোফর্মের সংকেত, হ্যালোফর্মের সংকেত। আচ্ছা, এটা না হয় বুঝলাম হ্যালোফর্মের সংকেত। তাহলে এবার আমার একটু বলেন না ভাইয়া যে কি হয়। যেমন ধরেন CH এর সাথে আপনি I3 দিলেন, এটার নাম আয়োডোফর্ম। এটার নাম কি বললাম? এটার নাম বললাম হচ্ছে আয়োডোফর্ম। আপনি যদি দেন এরকম CHCl3 যদি দেন, CHCl3 যদি দেন, তার নাম হবে কি? তার নাম হবে হচ্ছে ক্লোরোফর্ম, তার নাম হবে হচ্ছে ক্লোরোফর্ম। যদি এখানে ব্রোমিন দেন তাহলে হবে ব্রোমোফর্ম, এরকম নামটা হবে আর কি। তাহলে এখন প্রশ্ন হলো এই বিক্রিয়াটা কারা দেয়? ঠিক আছে, এই বিক্রিয়া কারা দেয় আর কি? যারা এই বিক্রিয়াটা দেয়, যারা এই বিক্রিয়া দেয়, যারা এই বিক্রিয়া দেয়, কারা তারা আর কি, যারা এই বিক্রিয়াটা দিবে। এই বিক্রিয়াটা দিবে হচ্ছে কারা? যাদের এসিটোমূলক আছে। এক নম্বর কথা হচ্ছে যাদের এসিটোমূলক আছে, যাদের এসিটোমূলক আছে, যাদের এসিটোমূলক বিদ্যমান, তারা এই বিক্রিয়াটা দিবে। এসিটোমূলক বিদ্যমান তারা কোনটা? এসিটোমূলক মানে কি তুমি এখন এটা বুঝো নাই, সমস্যা নাই, ভাই একটু আগে বলেও আসছিল, তোমাকে আবারও বলে CH3CO, এটা থাকলে এসিটোমূলক বলে। মনে আছে শুরুতে একটা এসিটোফেনন নাম বলছিলাম আজকে লেকচারে, ওকে ওইটাই। হ্যাঁ, এসিটোমূলক আছে। 2 নাম্বার কথা হলো ইথানল এই বিক্রিয়াটা দিবে, ইথানল এই বিক্রিয়াটা দিবে, ইথানল। 3 নাম্বার কথা হলো যে কোনো অ্যালকোহল টু এই বিক্রিয়াটা দিবে। তাহলে এই বিক্রিয়া দিবে কে কে? 3টা জিনিস, একটা হচ্ছে এসিটোমূলক থাকলে দিবে, ইথানল থাকলে দিবে, আর হচ্ছে অ্যালকোহল 2, মানে 2 নাম্বার কার্বনে OH আছে তারা দিবে আর কি, 2 নাম্বার কার্বনে OH আছে তারা দিবে। ঠিক আছে? সো ভাই বুঝতে তো পারছি মোটামুটি, তাই না? ওকে, তাহলে 3টা যে শর্ত বুঝে থাকি তাও কিন্তু আমরা MCQতে দাগাইতে পারবো, এই শর্তগুলো দিয়ে কিন্তু আমরা MCQতে দাগাইতে পারবো। কিন্তু আমরা কি আসলে মনে রাখবো? মনে রাখতে হবে, তাই না? যদি আমরা ভালো মার্ক তুলতে চাই তাহলে কিন্তু আমাদের মনে রাখতেই হবে আর কি, সমস্যা নেই। এবার তুমি এদিকে একটু আসো, আমরা হ্যালোফর্ম বিক্রিয়া তাহলে একটু এক্সাম্পলটা দেখি, তাহলে আমাদের জন্য সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর কি। এখনই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সেটা কী রকম? যেমন ধরেন আপনার কাছে এইটা দিলাম CH3COH, এটার মধ্যে এসিটোমূলক আছে, খেয়াল করা যায় এই যে এটার মধ্যে এসিটোমূলক যে আছে, এর মধ্যে যে এসিটোমূলক আছে খেয়াল করা যায়, হ্যাঁ এই যে এসিটোমূলক আছে আর কি। এর সাথে যদি আমরা আয়োডিনের বিক্রিয়া দিলাম, ধরলাম আমরা দিলাম হচ্ছে ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটা করা হয় সাধারণত, দিলে কি হবে? এই যে এই পার্টটা থেকে আমার কাছে তৈরি হবে একটা আয়োডোফর্ম তৈরি হবে আর কি, আয়োডোফর্ম তৈরি হবে। তাহলে আমাদের কাছে কোনটা বাকি থাকলো? কোন পার্টটা আমাদের কাছে বাকি থাকলো? হচ্ছে এই পার্টটা বাকি থাকলো আর কি, এই পার্টটা। তাহলে এই পার্টটা আয়োডিন কেমন? আয়োডিন নিজে একটা হচ্ছে জারক, তাহলে এ কী করবে? অপরকে জারিত করবে। জারিত করলে এক কার্বনকে জারিত করার পরে সে এক কার্বন একটা অ্যাসিডে পরিণত হবে আর কি। হ্যাঁ, CH3 সি এক কার্বন একটা অ্যাসিডের নাম কি? এক কার্বন অ্যাসিডের নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, তাই না? আর এইখানে যেহেতু একটা ক্ষার নিছিলাম, তা ক্ষারের একটা পজিটিভ প্রান্ত এখনও আছে, ওইটা এখানে এসে বসবে আর কি, বসলেই তো হয়ে গেল। তার মানে কি হয়? এইখানকার CH3 পার্ট থেকে একটা হ্যালোফর্ম একটা হ্যালোফর্ম আসে, আর অবশিষ্ট অংশ থেকে জারিত হয়ে একটা অ্যাসিডের একটা পার্ট আসে আর কি, ঠিক আছে? তার সাথে ক্ষারের পজিটিভ পার্টটা মিলে একটা পার্ট তৈরি করে। যদি এখানে অ্যামোনিয়াম দিতাম তাহলে অ্যামোনিয়াম মিথানোয়েট, সোডিয়াম দিতাম তাহলে সোডিয়াম মিথানোয়েট, এরকম ঘটনাটা ঘটতো আর কি। তাহলে ভাই আমরা একটা এক্সাম্পল আপনার এটা বুঝছি, আপনি আরও এক্সাম্পল দেন তাহলে বুঝবো। তাহলে যেমন ধরেন 2 নাম্বারটা বলছিলাম ইথানল থাকলে বিক্রিয়াটা দেয়। ইথানল মানে কি? CH3CH2OH, এটা হচ্ছে ইথানল। তার সাথে যদি ধরলাম আমি ক্লোরিন দিছি, তার সাথে দিছি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি, বিক্রিয়া করবে কিনা আমারে বলো। আপনি যেহেতু বলছেন তাহলে করবে।
কেন করবে? কারণ ক্লোরিন একটা কি, ক্লোরিনও নিজে একটা জারক, জারক একে জারিত করবে। তো জারিত করলে সে আগে কিসে পরিণত হবে? সে জারিত করার কারণে আগে এখান থেকে সুন্দরভাবে এলডিহাইডে পরিণত হবে আর কি, তাই না? এটা আগে এলডিহাইডে পরিণত হবে। এলডিহাইড হলে তাহলে কি আবার বাকি বিক্রিয়াটা তো তাহলে ভাইয়া এখানেই। কেন? কারণ এইটা কিন্তু জারিত হয়ে অ্যালকোহল জারিত হইলে এলডিহাইডে পরিণত হয়, সবাই আমরা জানি, আগেও পড়ে আসছে এটা। তাহলে এইখান থেকে আবার হচ্ছে সেই ক্লোরোফর্ম তৈরি করবে, সুন্দরভাবে ক্লোরোফর্ম তৈরি করবে। একটা কার্বন বাকি আছে, এখান থেকে তোমার কাছে হচ্ছে ওই কার্বনের একটা একটা এরকমভাবে লবণ তৈরি করবে আর কি, তাই না? আর ক্লোরিনটা থেকে পরবর্তী সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, এরকম ঘটনাগুলো ঘটবে। সেদিকে আমরা গেলাম না, আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এটা হ্যালোফর্ম তৈরি হয়েছে কিনা আর কি এটা। তাহলে 1 নাম্বারটাও বুঝলাম, 2 নাম্বারটাও বুঝলাম, এবার যাব হচ্ছে কয় নাম্বারটা, 3 নাম্বারটা। একটু আসো তো দেখি এবার 3 নাম্বারটা বুঝো কি না, 3 নাম্বারটা বুঝো কি না। যেমন ধরো আমি তোমার এইরকম একটা অ্যালকোহল দিলাম, আমি তোমার এইরকম একটা অ্যালকোহল দিলাম, আমি তোমার এইরকম একটা অ্যালকোহল দিলাম, অ্যালকোহল 2, ঠিক আছে? অ্যালকোহল 2, অ্যালকোহল 2 যদি হয় মানে 2 নম্বর কার্বনে OH আছে, তার সাথে তুমি যদি আমি যদি আবার তোমার আয়োডিন দিয়ে যদি বিক্রিয়া দিই, তখন তাহলে কী হইলো অবস্থা? ধরো যে আমরা এখানে ক্ষারীয় মাধ্যমে করতেছি, তাহলে এটা তো আবার অ্যালকোহল 2, আবার জারক আছে, জারিত হবে। তো জারিত হওয়া মানে কি তৈরি করবে? CH3 CO CH2 CH3 তৈরি করবে। এই দেখো আবার একটা এসিটোমূলক থাকতেছে আর কি, এসিটোমূলক থাকা মানে আবার বিক্রিয়া করবে, CHI3 তৈরি করবে। বাকি যে পার্ট যেটা আছে এই পার্টটা 3 কার্বনের, তাহলে 3 কার্বনের একটা অ্যাসিড আসবে, C2H5 COO- থাকলো, এই তো তৈরি করবে এরকম। তার মানে কি হলো? হ্যালোফর্ম বিক্রিয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা হ্যালোফর্ম বিক্রিয়াটা সুন্দরভাবে পড়ে ফেলছি আর কি, সুন্দরভাবে হ্যালোফর্ম বিক্রিয়া নিয়ে পড়ে ফেলছি। কারণ কোয়েশ্চেন্স আছে নেই? ডান ডান। তার মানে আমরা কী কী পড়লাম? আমরা এই যে এলডিহাইড কিটোনের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়াও পড়ে ফেলছি, সব কিছু দেখেও ফেলছি, আমাদের এখন পর্যন্ত কোনো কনফিউশন আসে নাই। আচ্ছা, সো কতক্ষণ এটা পড়বো আমরা? অনেকক্ষণ পড়বো আর কি। কিন্তু এবার আমাদের কাজ হলো কিছু আছে, সেটা কি জানো? সেটা আমাদের পড়তে হবে হচ্ছে, হ্যাঁ, একটা পার্ট পড়তে হবে ভালোভাবে। সেটা হলো যে পৃথকীকরণের পার্ট বলে একটা পার্ট আমাদের কাছে আছে। কিসের পৃথকীকরণ? এলডিহাইড কিটোনের পৃথকীকরণ আর কি। তো চলো একটু দেখি তো আমরা এলডিহাইড কিটোনের পৃথকীকরণটা কেমনে পড়ে। এখন ধরো এলডিহাইড কিটোনের পৃথকীকরণের জন্য তুমি কী ইউজ করতে পারো? দুটা জিনিস ইউজ করতে পারো। একটা হচ্ছে টলেন বিকারক ইউজ করতে পারো, একটা হচ্ছে টলেন বিকারক ইউজ করতে পারো, টলেন বিকারক ইউজ করতে পারো। 2 নাম্বারটা ইউজ করতে পারো হচ্ছে ফেহলিং দ্রবণ ইউজ করতে পারো আর কি, ফেহলিং দ্রবণ ইউজ করতে পারো। টলেন বিকারক কোনটা? হ্যাঁ, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড বা নাইট্রেট যেটাই দিলে আর কি টলেন বিকারক। আর ফেহলিং দ্রবণ কোনটা? কপার হাইড্রোক্সাইডটা থাকে, তার সাথে হচ্ছে ক্ষারীয় মাধ্যমে থাকে আর কি, ধরুন যে সোডিয়াম হাইড্রোক্সাইড মাধ্যমে এটা আছে ফেহলিং দ্রবণ। তো এই দুইটা দিয়ে আমরা চাইলে এলডিহাইড কিটোনকে পৃথক করতে পারি আর কি। ধরো আমার কাছে একটা এলডিহাইড আছে, তার নাম হইলো এই ভদ্রলোক এলডিহাইড। আমার কাছে একটা কিটোন আছে, এই ভদ্রলোক, তার নাম হইলো কিটোন। এর সাথে আমি একবার দিব হচ্ছে, আমি দিলাম হচ্ছে এই টলেন বিকারকটা দিলাম আর কি, NH3 এটার বিক্রিয়াটা দিচ্ছি, NH3 এই বিক্রিয়াটা আমি হইলো দিলাম। দিলে কি হবে? এটা কি একটা, এটা কি সিলভারটা প্লাস এখানে না, সিলভারটা প্লাস, এটা হচ্ছে 2 প্লাস, সিলভারটা হচ্ছে প্লাস, এই উভয়ই হইল মৃদু জারক, উভয়ই হইল মৃদু জারক। তাহলে মৃদু জারক কী করতে পারে? উপায়কে জারিত করতে পারে। আচ্ছা, তাহলে ধরলাম ও যদি ওকে জারিত করে তাহলে কিসে পরিণত হবে? RCOO-। এখানে যদি অ্যামোনিয়া আছে তাহলে এখানে অ্যামোনিয়ামটা অ্যাড হবে। জারক যদি অপরকে জারিত করে তাহলে নিজে তাহলে কী হবে? নিজে তাহলে বিজারিত হয়। তাহলে সিলভারটা ইলেকট্রন গ্রহণ করলে সিলভারে পরিণত হবে, অ্যান্ড সেইটার একটা সিলভার দর্পণ তৈরি করবে আর কি, এর একটা সিলভার দর্পণ তৈরি করবে, সিলভার দর্পণ তৈরি করবে আর কি, বুঝছো? আচ্ছা, যদি ভাইয়া আমি যদি ওইটা দিয়ে বিক্রিয়া না দিই, আমি যদি এই ভদ্রলোককে যদি ফেহলিং দ্রবণ দিয়ে বিক্রিয়া দিতাম, তখন তাহলে কী হইতো আর কি? তো দেখি একটু কি হয়। RCHO এর সাথে তুমি কার বিক্রিয়া দিলা? তুমি হচ্ছে ফেহলিং দ্রবণের বিক্রিয়া দিলে আর কি, ঠিক আছে? ফেহলিং দ্রবণের বিক্রিয়া দিলে, ধরো যে এইরকম অবস্থায় ফেহলিং দ্রবণের বিক্রিয়া দিচ্ছ আর কি, দিলে তাহলে কি হবে? তাহলে এখানে RCOONA, সমস্যা নেই। আর কপার যেটা আছে, কপারটা হচ্ছে এইরকম, হ্যাঁ, কিউপ্রাস অক্সাইডে পরিণত হবে, যার একটা লাল একটা অধক্ষেপ পড়বে আর কি, বুঝছো?
একটা আলোকক্ষেপ পড়বে, এটা দেখে তুমি বুঝবো এখানে এলডিহাইড ছিল আর কি। ভাইয়া কেন জানি শুধু এলডিহাইডের সাথে এই দুইটা বিক্রিয়া দিল, কিটোনের সাথে কেন জানি দিল না। তুমি যদি কিটোনের সাথে এরও বিক্রিয়া দাও, যার বিক্রিয়া দাও না কেন, কিটোন বিক্রিয়াটা দেয় না। তার মানে কিটোন তার মানে কী হয় না, কিটোন আমাদেরকে ফিলিং দ্রবণ বা টলেন বিকারকের সাথে বিক্রিয়াটা দেয় না, কিন্তু এলডিহাইড আমার টলেন বিকারক এবং ফিলিং দ্রবণের সাথে বিক্রিয়াটা দেয় আর কি। তাহলে কী করতে হবে বলো আমাকে সুন্দরভাবে? এইটা বুঝতে হবে যে পৃথকীকরণটা কেমনে করব। ধরো তোমার কাছে একটা আবুল নামে তোমাকে একটা স্যাম্পল দেওয়া হলো আর কি, আবুল নামে একটা স্যাম্পল দেওয়া হলো, হ্যাঁ, আর তোমার নাম হলো বাবুল, তোমার নাম কি বাবুলকে দেওয়া হয়েছে আবুল নামের স্যাম্পল। আবুল কী মানে আবুল নামের স্যাম্পলের সাথে তুমি ডিএনপি প্রথমে অ্যাড করছো, করার পর তুমি দেখলা হলুদ কমলা একটা পদক্ষেপ পড়ছে, তুমি বুঝবা কি এটার মধ্যে কার্বনিল আছে, এটা শিওর, বাট ইউ ডোন্ট নো এটার মধ্যে কি CH আছে নাকি এটার মধ্যে হচ্ছে কিটোন আছে আর কি, এটার মধ্যে কিটোন আছে। তাহলে কী করতে হবে এবার, তুমি এটার মধ্যেও দিলা এই যে ফিলিং দ্রবণ টেস্ট করলা আর কি, দুটার মধ্যেই করে তুমি দেখলা যে এই জায়গার মধ্যে কালার চেঞ্জ আসছে, এই জায়গার মধ্যে আসে নেই। হ্যাঁ, তুমি যদি দেখো যে এই বিক্রিয়াটা দিছে, ঠিক আছে, এলডিহাইডের সাথে দিচ্ছে, তাহলে এটা এলডিহাইড। যদি তুমি দেখো ওর একটা পার্ট এর সাথে দিয়ে দিয়েছো, কোনো চেঞ্জ আসলে হয়নি, তার মানে সে কিটোন না। তার মানে তুমি চাইলে কোনো একটা আননোন যৌগ থেকে সুন্দরভাবে শনাক্তকরণ থেকে শুরু করে এখন পৃথকীকরণ পর্যন্ত সুন্দরভাবে করে ফেলতে পারবে আর কি। ব্যাপারটা বুঝতে পারছি? ওকে ওকে। তো যাই হোক, তোমার নাম হচ্ছে বাবুল, তুমি আবুল নামের যৌগটাকে সুন্দরভাবে যে পৃথক করতে পারবা এটা তোমাকে সুন্দরভাবে ভাইয়া বুঝাই দিয়েছে আর কি। তার মানে এবার তাহলে বলো, তাহলে ভাইয়া তোমার কি কি পড়াইলো? তোমার প্রস্তুতি পড়াইছে, তোমার বিক্রিয়া পড়াইছে, তোমার তো সব পড়াই ফেলছে আর কি। আর তো এমন কিছু ভাইয়া হাতের কাছে রাখে নাই, তাই না? ভাইয়া তো তোমার কাছে হাতের কাছে কিছু কখনো রাখিই না, তোমাদের তো সব কিছু ভাইয়া পড়াই ফেলে আর কি, ঠিক আছে, যা যা পড়ানো দরকার সব কিছু পড়াই ফেলে। তো এবার তুমি আসো যে তোমরা যদি বলা হয় কখনো এই এলডিহাইড কিটোনের ভবিষ্যৎ আসলে কি, কার্বনিল যৌগগুলোর ভবিষ্যৎ আসলে কোথায়, হ্যাঁ, কার্বনিল যৌগের ব্যবহার যদি তোমারে বলা হয়, কার্বনিল যৌগের ব্যবহার, কার্বনিল যৌগের ব্যবহার আসলে অনেকগুলো আছে। সো আমরা আসলে সবগুলো ব্যবহার এই মুহূর্তে পড়তে পারবো না আপাতত। তো আমি তোমার জন্য এটার জন্য বলবো যে তুমি একটু কাইন্ডলি এটা বই থেকে একটু পড়ে নিবা, ঠিক আছে, এটা বই থেকে একটু পড়ে নিতে হবে, কারণ ব্যবহারের এই যে পার্টটা থেকে মেডিকেলের মধ্যে ব্যবহারের জায়গা থেকে এমসিকিউ হইতে পারে। যেমন ধরো যে আমরা যদি এটা বলি একটু HCHO, হ্যাঁ সরি ভুল বললাম, হ্যাঁ HCHO, এটার সাথে তুমি যদি ফেনল দাও তাহলে ফেনল সহকারে এখানে একটা পলিমার তৈরি করে আর কি, হ্যাঁ, এটা একটা পলিমার তৈরি করে, তার নাম হচ্ছে ব্যাকেলাইট পলিমার, তার নাম হচ্ছে কি ব্যাকেলাইট পলিমার। সো এই ব্যাকেলাইট পলিমারটা অনেকগুলো কাজে লাগে আর কি। সো এটা একটা এমসিকিউ এর জন্য কাজে লাগতে পারে। আবার দেখা যায় যে HCHO এটা যেটা আছে এখান থেকে এটা যদি এনমল যদি নাও তাহলে আবার হচ্ছে HCHO এটা একটা পলিমার তৈরি হয়, তার নাম হচ্ছে ডেলরিন পলিমার বলে। তো এই পলিমারটা হচ্ছে বিভিন্ন ধরনের কাজে লাগে, এরকম একটা ব্যাপার। ঠিক সিমিলারলি আরও অনেক বেশ কয়েকটা পলিমারের কথা আছে আর কি। তো এই পলিমারগুলোর নামগুলোকে একটু আসলে মুখস্থ রাখতে হয়, এইগুলো আসলে খুব বেশি বোঝাপড়ার জায়গাটা থেকে নাই। তো এটা আবার মেডিকেলের জন্য বা হচ্ছে বিভিন্ন এমসিকিউর জন্য কাজে লাগে আর কি। এই জন্য ভাইয়া তোমার এটা বললাম কি যে এইগুলা তুমি একটু বই থেকে পড়বা। ভাইয়া যে জিনিসগুলা এখানে পড়াচ্ছি এই স্লাইডের বাইরে পড়া লাগবে না, বাট কিছু এমসিকিউর জন্য কিছু তথ্য মুখস্থ করার জন্য তো বইয়ের দিকে যাইতেই হবে আর কি। এই জন্য ভাই বইয়ে যেতে বলছে। এটার জন্য আমার কাছে মনে হয়েছে কবির স্যারের বইয়ের ইনফরমেশনগুলো বেস্ট, সুন্দর আর কি, ঠিক আছে। কবির স্যারের বইয়ের ইনফরমেশনগুলো সুন্দর সাজানো গোছানো আছে, বা অন্যান্য এগুলো নেই। তো মোটামুটি ভাইয়ার জন্য যা যা দরকার ছিল ভাইয়া কিন্তু মানে বলে ফেলছি অলরেডি। এটা ভাইব না আবার ভাইয়া মনে হয় যে এখানে না বলে সব বইয়ের দিকে পাস করে দিছে, না, এরকম না। ভাইয়া তোমাকে যা যা লাগবে মোটামুটি তোমার একাডেমিক আর এডমিশনের জন্য, ইঞ্জিনিয়ারিংটাও কভার করে দেওয়ার জন্য সব কিছু দিয়ে রাখছে। কিন্তু তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া, তোমাকে আরও ডিটেলস তুমি যদি জানতে চাও, সূক্ষ্ম সবগুলো তথ্য তুমি যদি পড়ে শুনে রাখতে চাও, তখন তো বইয়ের প্রত্যেকটা লাইন তোমার পড়া লাগবে আর কি। কখনো এই কাজটা করো না, কারোর কোনো একটা লেকচারের উপরে কমপ্লিটলি নির্ভর করবো না যে ওই লেকচার দিলেই সব শেষ আর কি, এটা না, হ্যাঁ, এটা কমপ্লিটলি রং কনসেপ্ট একটা আর কি। তুমি এখান থেকে তোমার হয়তো মেজরিটি পার্ট হয়ে গেছে, 70%, 60% বা 80% হয়ে গেছে আর কি, বাট বাকি 20%-এর জন্য বই পড়তেই হবে আর কি। আমি অলওয়েজ তোমাকে বই পড়তে আগ্রহী করতে চাই, তুমি বইটা পড়ো, বুঝছো ভাইয়া? ওকে, ঠিক আছে, এই তো গেল। তার মানে আমাদের কাছে আমরা যদি পার্ট শেষ করি, আমরা একটু এইটা একটা স্লাইড ডিলিট করে দিই, দিয়ে আমরা একটু সামারি বলে দিই যে আজকের ক্লাসে আমরা আসলে কী কী পড়ছি আর কি এখান থেকে, তাহলে দেখি কোনো কিছু বাদ আছে কি না। আমরা শুরু করছিলাম হচ্ছে কার্বনিল যৌগের ব্যাপার স্যাপারটা নিয়ে, কার্বনিল কম্পাউন্ড থেকে শুরু করছিলাম। তুমি একটু চিন্তা করে দেখতে পারো,
কার্বনিল কম্পাউন্ড থেকে শুরু করছিলাম। এখান থেকে আমরা কী কী পড়ছি আর কি, ওর প্রপার্টিস পড়ছিলাম, যে ওটার মধ্যে প্লাস আছে, তারপরে হচ্ছে ওটার মধ্যে হাবিজাবি জিনিসপত্রগুলো আছে, তার মধ্যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াটা হয়, এটা পড়ছি। তারপরে আমরা কি করছি, এটার প্রিপারেশন পড়ছি, অনেকগুলা প্রিপারেশন পড়ছি আর কি, তাই না, প্রিপারেশন পড়ছি। তারপরে এটার মধ্যে কি করছি, এটার মধ্যে সেপারেশনটা পড়ছি আর কি, যে কীভাবে দুইটার থেকে আলাদা করতে হবে আর কি, এলডিহাইড নাকি কিটোন। আবার এটার মধ্যে ডিটারমিনেশনটা করছি আর কি, হ্যাঁ, ডিটারমিনেশনটা করছি, কীভাবে এটাকে শনাক্ত করতে হবে আমরা এটা পড়ছি আর কি। তারপরে আমরা এটার মধ্যে কি পড়ছি, এটার রিয়াকশনগুলো পড়ে ফেলছিলাম আর কি, এরকম রিয়াকশন পড়ে ফেলছি। এখানে আমরা কি পড়ছিলাম, রিয়াকশনগুলোর আবার মেকানিজমও পড়ে ফেলছিলাম আর কি, আমরা মেকানিজম পড়ে ফেলছি। আমরা আবার এর সাথে কিছু নেম রিয়াকশন ছিল, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, তারপর অ্যালডোল বিক্রিয়া, তারপর হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, তারপর হচ্ছে কেনিজারো বিক্রিয়া, এসব কিছু পড়ে ফেলছি। দেন আমরা হচ্ছে কার্বনিল যৌগের ক্ষেত্রে কিছু পলিমারের নাম হইতে পারে, যেমন ধরো যে আমাদের কী যেন ছিল, ব্যাকেলাইট পলিমার, তারপর আমাদের ছিল ডেলরিন পলিমার, এগুলো পড়ে ফেলছে আর কি। সো মোটা দাগে এই ক্লাসটাকে আমরা সুন্দরভাবে শেষ করছি আর কি, বুঝছো? কারো কোনো কি ডাউট আছে এগুলোর মধ্যে? নেই? ওকে, সো এতটুকুই বলার আর কি। তো শেষে আমি আরেকটা স্লাইড, আমরা সবসময় এই স্লাইডে কিছু বলতে চাই যে মাথার মধ্যে যা আসবে তাই, হ্যাঁ। সো এটা নিয়ে একটু বলে শেষ করবো আর কি। সেটা হচ্ছে কীরকম, আজকে এই ক্লাসে একটা মানে সুন্দর একটা কথা বলা যেতে পারে। কি বলতে হওয়া উচিত, সেটা হচ্ছে কথা দিয়ে কথা রাখতে হয় আর কি, তাই তো? আমার আমি নিজে কথা শোনাই, কথা দিয়ে কথা রাখতে হয়, কথা দিয়ে কথা রাখতে হয়, কথা দিয়ে কথা রাখতে হয়, তাই তো? আচ্ছা, তো আমি তোমাদের সাথে এটা ভঙ্গ করি নেই আসলে, হ্যাঁ, এটা স্টিল সামনে আগাচ্ছে, বাট হয়তো প্রত্যেক সপ্তাহে করে দিতে পারিনি, ফ্রিকোয়েন্সিটা মেনটেন করতে পারিনি। এটা তোমাকে বলি যে আমি যখন তোমাদের শুরুতে বললাম গত 1-1.5 মাস আগে হয়তো বা হবে যে আমরা এই অর্গানিক প্লেলিস্টটা 12টা লেকচারের মধ্যে 12টা কমপ্লিটলি দিয়ে ফেলবো আর কি, দিইনি। তো 6টা দেওয়ার পরে একটা মাঝে মধ্যে 12টা গ্যাপ নিছি, শুরুতে সেটা এক্সপ্লেন করে দিয়ে আসছি কেন গ্যাপটুকু আসলে নিয়েছিলাম, বাট এখন আবার তো শুরু করে তোমাকে দিচ্ছি আর কি। সো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে আমি ভাইয়া তোমার সাথে কাজটা ভুলে যাইনি, হ্যাঁ, আমি এটা নিজেকে বোঝাচ্ছি যে কাজটা ভুলে যাইনি, আমি তোমাদেরকে এটা দিব করে। তো আজকে এটা 7 নম্বর ক্লাসটাও আমাদের কাছে চলে গেল। সো আমাদের আর 3-4টা ক্লাস বাকি আছে, আমরা এটাও দিয়ে ফেলবো আর কি। তবে এটা নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই, এটা তো আসবেই। সো এই জন্য কিন্তু বলে একটা কথা যে ফ্রি আর পেইডের মধ্যে ছোট্ট একটু পার্থক্য থাকে, কি জানো? হ্যাঁ, যে ফ্রিতে হলে যখন একটা জিনিস হয় তখন হচ্ছে দায়বদ্ধতাটা না ঠিক সেভাবে থাকে না। ডোন্ট গেট মি রং, এটা আমি নিজেই আসলে এবার ভালো এক্সপিরিয়েন্স করলাম আর কি। দায়বদ্ধতা এইভাবে থাকে না, কথা দিছি যদি এটা না দিই তাহলে সমস্যা নেই, খুব একটা ঝামেলা হয় না। বাট যখন পেইড হয় তখন কি হয়, যদি আমি এটাকে না দিই তখন না এই দায়বদ্ধতা মানে গায়ে ধরে পড়ে আর কি, এরকম যে না ও তো আমার জন্য আসলে 1 টাকা ইনভেস্ট করছে, তাহলে আমি যদি এটা না দিই মেবি এটা অনেক কষ্টের একটা টাকা ছিল, তো এইটার জন্য খুবই আমাকে জবাবদিহি করা লাগবে, অনেক কিছু একটা তৈরি হয়ে যায় আর কি এটাতে। সো এটা আবার ভাইবো না যে ভাইয়া তার মনে হচ্ছে যে আমি তো আপনাকে টাকা দিইনি বিধায় আপনার মনে হতে পারে যে আপনি তাহলে আমাদের সাথে এমন করতেছেন, এরকম কিছু। ব্যাপারটা আসলে এরকম টাইপেরও না, কারণ হচ্ছে যে আমি বারবার এটা বলবো যে অক্সিগেম আমি যখন চালাচ্ছি তখন আমি আসলে একা ফাংশন করতেছি। তুমি যদি আমার সাথে কোনোদিন দেখা করতে পারো তোমাদের মধ্যে কেউ, আমি খুব খুশি হব। তাহলে আমি আমার ডেইলি লাইফটা তোমার সাথে শেয়ার করলে তুমি বুঝবা যে ভাই এত কিছুর পরেও এসে আসলে তোমার জন্য এতটুকু দিতে পারতেছি, এটাই অনেক, মানে এটা আমার একমাত্র জব না লাইফের। তো এত কিছু করার পরেও যে দিতে পারতেছি এটা আমার জন্য অনেক বড় আর কি, এরকম। তো নিজেই ভিডিও করা, তারপর নিজেই আসলে এডিটটা করা, নিজে আসলে আপলোডটাও দিয়ে দেওয়া, হ্যাঁ, যতটুকু এসইও করে দিতে পারি সেটা ততটুকু। সো এতটুকু দেই আর কি। সো দেওয়ার পরে তোমাদের কাছে সবার জন্য সব কিছু করতে পারতেছি না, যেমন 25 ব্যাচের জন্য আর কি এই মুহূর্তে মনে হয়েছে যে তোমাদের থেকেও ওদের জন্য বড় সাপোর্টটা খুবই জরুরি। তো ওদের সাপোর্টটা আসলে পূর্ণাঙ্গভাবে দিতে পারছি, মনে শান্তি লাগছে আমার জন্য। আর তোমাদের জন্য যদি একটা কথাবার্তা বলি, 26 ব্যাচের জন্য আসলে ভাইয়া একটু আগে বললাম যে তোমাদের জন্য এবার লেগে পড়ে লাগছি যে তোমাদেরকে আসলে কমপ্লিট সব কিছু দিব। তো তোমাদের কাছে অর্গানিক প্লেলিস্টটা কমপ্লিট করা অপেক্ষা আমার কাছে বলে মনে হয়েছে যে তোমাদের জন্য রিভিশনটা খুব বেশি এই মুহূর্তে জরুরি আর কি। সো রিভিশন ব্যাচটাকে আমি আবার পেইডে নিয়ে আসছি আর কি, এরকম, ঠিক আছে? পেইডের মধ্যে নিয়ে আসছি। পেইডে অ্যামাউন্টটা খুব বেশি রাখিনি, খুবই মিনিমাম একটা অ্যামাউন্টে রাখছি যে 799 টাকায় আমি আসলে তোমাদেরকে মানে এটাকে অ্যাভেল করতে দিয়েছি। তোমরা আমার ওয়েবসাইটের ভিতরে যাবা, গিয়ে তুমি দেখবে এই কোর্সটা তোমার কাছে আছে। তো এখানে আমি জাস্ট 25টা ক্লাস নিব। সো 25টা ক্লাসের মধ্যে তোমার আসলে ফুল যে কেমিস্ট্রি যেটা আছে ফুল, সেটা আসলে আমরা কমপ্লিট করে ফেলবো। এবং ক্লাসের ভিতরে তুমি আমার সাথে কথা বলতে পারবা, কোনো যদি ইস্যুস হয়, কোনো যদি প্রবলেম হয়, তো সেই কথার মাধ্যমে তুমি আসলে প্রবলেমগুলো এই ক্লাসেই শেষ করে নিতে পারবে আর কি। অ্যান্ড এই ক্লাসটা আমি অলরেডি লঞ্চ করে ফেলছি। আমরা হয়তোবা
হ্যাঁ, আগামীকাল হচ্ছে 20 তারিখে। তো 20 তারিখে আসলে লঞ্চ হয়তো করতে পারবো না। হ্যাঁ? কারণ হচ্ছে যে যদি কোনো ইস্যুস আসলে থাকে, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে একটা অবস্থা যাচ্ছে, তোমরা এটা অলরেডি জানো। তো 22 তারিখে হয়তো এটাকে আমরা ফুললি ফাংশনালভাবে ক্লাস লঞ্চ করে দিব। সো 22 তারিখ থেকে যদি আমরা এটা শুরু করে ফেলি সুন্দরভাবে সবগুলো ক্লাস নেওয়া শুরু করব, এবং নেওয়ার সময় আমি এটা টার্গেট রাখছি আগে হচ্ছে সেকেন্ড পেপারটাকে করাবো আর কি। আগে সেকেন্ড পেপারটা আগে করাবো। কেন? কারণ তোমাদের মনে হয় কলেজে টেস্ট পরীক্ষা, যতটুকু আমি ধারণা নিয়েছি কয়েকজন স্টুডেন্টের কাছ থেকে, কয়েকটা কলেজ থেকে, কারো কারো হচ্ছে তোমার এই 10 তারিখের পরে, জানুয়ারি 10 তারিখের পর থেকে আর কি এরকম। তো আমরা যদি দেখা যায় 22 তারিখ থেকে শুরু করে সামনের দিকে যদি একটু আগায় যেতে পারি, তাহলে মোটামুটি 10 তারিখের ভিতরে আমরা সেকেন্ড পেপারে কয়েকটা চ্যাপ্টার শেষ করতে পারবো। যেমন হচ্ছে পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, তারপরে হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন, 3টা চ্যাপ্টার সুন্দরভাবে শেষ করে তোমাকে টেস্টের জন্য সুন্দরভাবে রেডি করে দিতে পারবো আর কি। এরপরে সুন্দরভাবে শেষ করতে পারবো। সো আশা করতেছি তোমাদের ওই রিভিশন কোর্সে, রিভিশন ব্যাচে অর্গানিক শেষ হওয়ার আগে আমরা অর্গানিকের এই প্লেলিস্টটা সুন্দরভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ভাই আর কি। হ্যাঁ, এত কিছু করার মধ্যেও যতটুকু পারা যায় ততটুকু তোমাদের কাছে দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। সো আমি এক্সট্রিমলি সরি, কারণ আমি তোমাদের আসলে আশাটা যে এরকম আমার কাছ থেকে হবে তো আমি জানি না। আমি ভাবছি আমার ছোট্ট একটু চ্যানেল, আমার কাছ থেকে কতজন এবার আশা করবে আর কি এরকম। হয় না এটা জিনিসটা কখনো। তো পরে দেখলাম কমেন্টের মধ্যে অনেকেই আশা করছে ভাইয়া কবে দিবেন, কবে দিবেন, কবে দিবেন। আবার আজকে একটা পোস্ট করছিলাম, সেখানে দেখি একজন কমেন্ট করছে ভাইয়া আপনি তো কথা দিলেন, মানে আপনি দিতে চাইলেন, আপনার উপর ভরসা করে আসি, এইটা আপনার ক্লাসটা করব। তো এইগুলো আমার এক সময় একসাথে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। তো এই জন্য আমি বলবো যে না, আমার ভালো লাগছে, আমি আসলে এটা দিব। যত কষ্টই হোক না কেন, এত কষ্টের মাঝখানে সব কিছু দিতে পারলে খুব ভালো লাগবে আর কি ইনশাল্লাহ। সো তোমাদের কার কেমন লাগছে, কেমন কী অনুভূতি, তোমরা যদি কারো যদি আমার প্রতি যদি কিছু বলতে চাও, যদি আমাকে কেউ যদি কিছু জানাইতে চাও, যদি অভিমান করে হলেও কমেন্টের মধ্যে জানাইও, আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো ইনশাআল্লাহ কি, ঠিক আছে। আর কোর্সটা কোথায় পাওয়া যাবে? কোর্সটা হচ্ছে আমাদের ওয়েবসাইটেই আছে www.oxychem.net। এবারে আমি হচ্ছে এই পোস্টের কমেন্টে কোর্সটার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা একটু কোর্সটাকে দেখিও। তোমরা যদি নিজে যদি কিনতে না পারো, তবুও তোমাদের এমন স্টুডেন্টদের বা তোমার এমন পরিচিত ভাই বোনদের কাছে পাঠিয়ে দিও, যার জন্য হয়তো কোর্সটা অনেক কাজে লাগতে পারে আর কি এরকম, ঠিক আছে। সো এই তো, আর কিছু বলার নেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ।